কেয়া খুব ভালো করে জানে কোনো শয়তানি বুদ্ধি মাথায় আসলে সে এভাবেই হাসে। এবার কোন ভেজাল সৃষ্টি করবে সে? আনমনে ভাবছে কেয়া। মনে মনে ঠিক করে ফেললো মিসেস ইয়াসমিনকে সব জানিয়ে দিবে আজকে। আগে থেকে সতর্ক থাকলে কিছুই করতে পারবে না সে। মিসেস ইয়াসমিন যে তার থেকেও বড় চালাক। মিসেস লিমা মিসেস ইয়াসমিনের সাথে কথা বলার পর থেকে ভীষণ উৎফুল্ল হয়ে আছেন। উদিতা ও তানিয়া বুঝতে পারল না ঠিক কি কারণে উনি এত খুশি, তবে ওনার খুশি দেখে তাদেরও ভালো লাগছে। মিসেস লিমা হাসি মুখে তাদের সাথে ঘরের সব কাজ করছেন। মিসেস লিমা উদিতার বাবা মিস্টার আনিসুলের সাথে ফোনে কথা বললেন অনেকক্ষণ। জানালেন কাল যে করেই হোক বাসার সবাইকে নিয়ে এখানে সকাল সকাল চলে আসতে। কোনো এক্সকিউজ তিনি শুনতে চান না। বড় বোনের এমন নাছরবান্দা মার্কা কথাবার্তার সাথে পেরে না উঠে হার মেনে অবশেষে মিস্টার আনিসুল কথা দিলেন যে তিনি কাল সকালে সবাইকে নিয়ে এখানে আসছেন। বিজয়ের হাসি হেসে ফোন রাখলেন মিসেস লিমা। যে করেই হোক উদিতার জন্য এ বিয়ের প্রস্তাব কিছুতেই নাকচ করা যাবে না। এবাড়ির বউ হলে রাজরানীর মতো থাকবে ওনার ভাইজি। দুই বোনের বিয়ে এক জায়গায় হলে ক্ষতি কি, বরঞ্চ আরো বেশি ভালো হবে। আর আশিয়ান যে ছেলে, ওর বাপের সম্পত্তি ছাড়াও ওর যা আছে তাতে সে রাজার হালে বাকি জীবন পার করতে পারবে। আজ তো একটা নামি নামি কোম্পানির মালিক সে। এই বয়সে কত সুনাম অর্জন করেছে সে, তা বলবার অপেক্ষা রাখে না। আর আশিয়ান কত বিয়ের প্রস্তাব নাকচ করেছে, ওর বাবা মা ওকে হাজার বলেও বিয়ের জন্য রাজি করাতে পারেননি। অথচ উদিতার কথা বলা মাত্রই সে অকপটে রাজি হয়ে গেল, কোণে না দেখেই। এটা তো এক প্রকার অবিশ্বাস্য ব্যাপার বলা যায়। যে ছেলের জন্য হাজার মেয়ে পাগল, সে ছেলে উদিতাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলতেই হয় যে উদিতার রাজকপাল নিয়ে জন্মেছে। অবশ্য উদিতা কোন দিক দিয়ে কম? এরকম আগুন সুন্দরী মেয়েকে নিজের বউ হিসেবে প্রত্যেকটা ছেলেই চায়। উদিতা সন্ধ্যার নাস্তা তৈরি করে খেয়ে নিজের রুমে চলে গেল মাগরিবের নামাজ পড়ার জন্য। নামাজ আদায় করা শেষে রান্নাঘরে গিয়ে ফুপিকে রাতের রান্না করতে হেল্প করতে লাগলো। মিসেস লিমা উদিতা এবং তানিয়াকে বললেন কালকে আবারও আলিয়ার শ্বশুরবাড়ির লোকেরা এখানে আসছেন। উদিতা স্বাভাবিকভাবেই নিল ব্যাপারটা। এবাড়ির মেয়ের সাথে যখন তাদের ছেলের বিয়ে ঠিক হয়েছে, তখন এখানে ওদের অবাধ যাতায়াত চলবে। এতে অবাক হওয়ার কিছু নেই। বেচারি উদিতা তো জানেই না যে ওরা আলিয়ার জন্য নয়, বরং তার জন্যই কাল এখানে আসছে। রাতের ডিনার শেষে উদিতা নিজের রুমে চলে এলো, আর বাকিরা ড্রয়িং রুমে বসে নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে। উদিতার কেন জানি আজ অনেক মাথা ব্যথা করছে, তাই তাদের আলোচনায় সামিল না হয়ে রুমে এসে কোনো রকমে নামাজটা আদায় করে নিয়ে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে গেল সে। উদিতার রুমে চলে যাওয়ার মাত্রই মিসেস লিমা পরিবারের বাকি সদস্যদের জানালেন যে মিসেস ইয়াসমিন তার মেজ ছেলে আশিয়ানের জন্য উদিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কালকে ওনারা বাসায় আসবেন বিষয়টা পাকাপোক্ত করতে। আশিয়ান যে বিয়েতে রাজি এ কথাও জানালেন তিনি তাদেরকে। মিসেস লিমার কথা শুনে আলিয়া তো হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। ওর ওই অভিশপ্ত রূপের কারণে ছেলেদের মায়েরাই পাগল হয়ে যায় পুত্রবধূ করার জন্য। আলিয়ার থেকেও অনেক ভালো বিয়ের প্রস্তাব পেয়েছে উদিতা। হিংসা তো হবেই। তাসকিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বেতন মাত্র 2 লক্ষ টাকার মতো। কিন্তু আশিয়ান একজন সেলিব্রিটি, নিজস্ব কোম্পানি তার। সারা দেশ জুড়ে এই কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ আছে। আশিয়ানের মাসিক ইনকামই কোটি টাকার উপর। তার একার নিজস্ব ডুপ্লেক্স বাসা আছে, সিলেটে বাগান বাড়ি আছে, কক্সবাজারে সমুদ্র সৈকতের কাছে নিজের হোটেল আছে, যা সে নিজের ইনকাম দ্বারা গড়ে তুলেছে। নিজ উদ্যোগে 2টা এতিমখানা ও একটা বৃদ্ধাশ্রম করেছে। অনেক এতিম বাচ্চারা তার টাকায় পড়াশুনো করছে। সব দিক দিয়ে একজন পারফেক্ট ব্যক্তিত্ব হলো আশিয়ান। এরকম ছেলে তো লাখে একটা মিলে। এত মেয়ের ক্রাশ কিনা উদিতাকে বিয়ে করতে চাইছে, ভাবতেই কষ্ট হচ্ছে আলিয়ার। যাকে সহ্য করতে পারে না সেই উদিতাই এখন ওই বাড়ির বউ হয়ে যাবে, এবং তার সাথেই বাকি জীবন এক ছাদের নিচে থাকতে হবে যা হিসেবে। এটা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছে না আলিয়া। বড় ভাই মুরাদের কথা শুনে ধ্যান ভাঙলো আলিয়ার। বাহ, ভালোই তো। আশিয়ানের সাথে একবার দেখা হয়েছিল আমার অফিসিয়াল কাজে। কথাবার্তায় বেশ ভালো ছেলে বলেই মনে হলো তাকে। ব্যবহারও অনেক ভালো, খুব আন্তরিক, নীতিবান একজন মানুষ। আমাদের উদিতার ভাগ্য বলতে হবে, আশিয়ানের মতো ছেলেকে সে নিজের স্বামী হিসেবে পাবে। মামাকে রাজি করাও যে কোনোভাবে। এরকম একটা প্রস্তাব হাতছাড়া করা ঠিক হবে না। হ্যাঁ, মোরা ঠিকই বলেছে। শালাবাবুকে বোঝাও তুমি। মেয়ের বয়স হোক কম, আগের যুগের মেয়েদের তো 11 কি 12 বছরে বিয়ে হয়ে যেত।
অদিতা তো তাও যথেষ্ট বুঝদার মেয়ে আছে, বিয়ের জন্য বয়স ঠিকই আছে, ছেলের বয়সও বেশি নয়। এত ভালো একটা বিয়ের প্রস্তাব কোনো মতেই নাকচ করা যাবে না। এই পরিবারের বউ হলে তো আলোর মতো উদিত্যার ভাগ্য খুলে যাবে। যেখানে স্বয়ং পাত্রের মা উদিত্যাকে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে সাথে সালামিও হাতে ধরিয়ে দিয়ে গেছেন, সেইখানে ওনাদেরকে মানা করে দেওয়া মারাত্মক বোকামির কাজ হবে। কালকে এলে তোমার ভাইকে তুমি ভালো মতো বোঝাও, সাথে আমরাও বোঝাবো। হ্যাঁ, তা তো বোঝাবই, কিন্তু মেয়েটার বয়স তাও অল্প হয়ে যায় যে। এই বয়সে বিয়ে দিলে সেটা তো বাল্যবিবাহ হয়ে গণ্য হবে। তা কি ঠিক হবে? এখনও মেয়েটা এসএসসি রেজাল্ট বের হয়নি, আর তারও তো একটা মতামত নেওয়ার দরকার, তাই না? তাকে না জানিয়ে কি? মিস্টার গোলজার মিসেস লিমার কথা সম্পূর্ণ করতে দিলেন না। তিনি খেকিয়ে বলে উঠলেন, ধ্যাত, তুমি বেশি বোঝো কেন? এত পড়াশোনা করে কি হবে শুনি? সেই তো মেয়েকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতে হবে, আর মতামত নিতে হবে কেন? মেয়ে কি আমাদের থেকে বড় হয়ে গেছে নাকি? আমরা তো মেয়ের ভালোই চাইছি। বিয়ের পর তার স্বামী যদি চাই তাহলে পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবে, এতে তো কোনো সমস্যা নেই। তোমার ভাইয়ের কি বর্তমানে এত মুরদ আছে যে লাখ লাখ টাকা খরচ করে পরে অন্য কোনো ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে? অথচ এই ছেলের সাথে বিয়ে দিলে 1 টাকা খরচও করতে হবে না, তারাই মেয়েকে সাজিয়ে নিয়ে যাবে, যৌতুকের দাবিও করছেন না। এত ভালো পরিবার কই পাবে ওরা? বাবা কিন্তু ঠিকই বলেছে আম্মু, তুমি বোঝার চেষ্টা করো। আশিয়ানের সাথে বিয়ে হলে উদিতা ভীষণ সুখী হবে। এত ভালো ছেলে এবং এত অমায়িক পরিবার হাজার খুঁজলেও পাবে না। আমরা ওর ভালো চাই সবসময়। বয়সটা কিন্তু তেমন একটা ম্যাটার করে না, দুজনেরই পারফেক্ট এইজ। এখন তুমি যে করেই হোক মামা এবং শাহরিয়াকে রাজি করাও, বাকিটা আমরা সামলে নেব। সত্যি বলতে আমিও চাই আশিয়ানের সাথে উদিতার বিয়েটা হয়ে যাক। আমার উদিতা যে খুব সুখে থাকবে তা আমি জানি। শাশুড়ি হিসেবে মিসেস ইয়াসমিন অনেক ভালো একজন মানুষ। কালকে উদিতার সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করেছিল তিনি এবং ওনার ছোট মেয়ে। উদিতাও ওনাদের সাথে একদম ফ্রি হয়ে গেছে বলতে গেলে। আমি যে করেই হোক আনিসকে বুঝাবো। আশা করি আনিস বুঝবে, আর আনিস রাজি হলে শাহরিয়ারও তখন এমনিতেই রাজি হয়ে যাবে। ব্যাপার না, আমি ওদেরকে ম্যানেজ করে নেব। আলিয়া বাদে বাকি দুজন মিসেস লিমার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অতঃপর আলোচনার সভা ভেঙে যে যার রুমে চলে গেল ঘুমাতে। কালকে অনেক কাজ আছে, মেহমান আসবেন বলে কথা। আশিয়ান প্রায় রাত 11:30টার পর বাসায় ফিরল। আজ আরেকটাকে পরকালে পাঠিয়ে দিয়ে এসেছে। আশিয়ান কখনোই নিজে খুন করে না, ওর গ্যাংয়ের মানুষ তারা করায়। কারণ ইলিয়ানা ও তার আম্মু মারামারি করা মোটেই পছন্দ করেন না। ওদের জন্যই সে এসব থেকে নিজেকে বিরত রাখে। ওর আদেশে তার টিমের এরা কালপ্রিটকে বের করে এনে মেরে ফেলে, এবং কীটপতঙ্গ বেঁচে থাকলে দেশের ক্ষতি। তাই তো পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেই উপযুক্ত ব্যবস্থা নেয় সে। জেলে পাঠিয়ে কোনো লাভ নেই। পুলিশকে মোটা টাকার ঘুষ দিয়ে ঠিকই বেরিয়ে যায় এবং আবারও অপকর্মে লিপ্ত হয়ে পড়ে এসব হারামিরা। দেশের সঠিক বিচারের বড্ড অভাব, তাই তো আশিয়ান নিজেই ওদের বিচার করে। খাওয়া দাওয়া সেরে সবাই যে যার রুমে চলে গেছে অনেক আগেই। আসিয়ান ও শাওয়ার করে খাবার খেয়ে নিয়ে কিছুক্ষণ বিছানার উপর বসে রেস্ট নিল। ঘুম না আসায় নিজের রুমের সাথে একটা ছাদের মতো বিশাল বারান্দায় চলে গেল সে। বারান্দাটার পরিবেশ একদম খোলামেলা, এর উপরে কোনো ছাদ নেই। ছোটখাটো একটা সুইমিং পুল আছে সেখানে। আশিয়ান মাঝে মাঝে সুইমিং পুলটাতে সাঁতার কাটে। সুইমিং পুলের একপাশে একটা টেবিল ও 2টো চেয়ার পেতে রাখা আছে, আর চারপাশে ঘিরে আছে শুধু কাঠগোলাপের গাছ, নয়নতারা ও টগর ফুলের গাছ। এগুলো আশিয়ানের প্রিয় ফুল গাছ। বেশ কয়েক রকম জাতের দুর্লভ অর্কিডের গাছও ছিল, কিন্তু সেগুলো ফেলে দিয়েছে আশিয়ান। ইলিয়ানার অর্কিড ফুল ভীষণ প্রিয় ছিল। রিলেশন থাকাকালীন সময়ে অর্কিড গাছগুলো নিজেই কিনে এনে লাগিয়েছিল আশিয়ান, কিন্তু ব্রেকআপের পর ইলিয়ানার সব স্মৃতি সে নিজেই নষ্ট করে ফেলেছে। আশিয়ান চায় না এই মেয়ের কোনো স্মৃতি তার জীবনে জড়িয়ে থাকুক। হাতে থাকা সিগারেটের লাইটার দিয়ে আগুন ধরিয়ে তাতে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ান। আকাশের বুকে এক ফালি চাঁদ উকি দিচ্ছে, যেন লুকিয়ে লুকিয়ে আশিয়ানের কষ্ট চাঁদটাও উপভোগ করছে। সারা আকাশ জুড়ে তারার মেলা। দেখে মনে হচ্ছে কালো একটা শাড়িতে কে যেন সাদা রঙের চুমকি বসিয়ে দিয়েছে। কেমন ঝিকমিক করছে সবগুলো তারা। মৃদু হাওয়ায় আশিয়ানের চুলগুলো
হাওয়ার তালে তালে দুলছে। বিষণ্ণতায় ঘিরে ধরেছে তাকে। এই মুহূর্তে ইলিয়ানার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা মনে পড়ছে তার অতীত। জান, তুমি আমাকে এত কেন ভালোবাসো বলো তো? আশিয়ান ইলিয়ানার প্রশ্ন শুনে মুচকি হেসে তাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তুমি তো আমার মন পাখি, কলিজার টুকরো। তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো তো? আমি একসময় বিবর্ণ হয়ে যেতে পারি, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার সুপ্ত অনুভূতিগুলো কখনোই বিবর্ণ হবে না জান। কজ আই লাভ ইউ মোর দ্যান ইন মাই লাইফ। ইলিয়ানা এবার আশিয়ানের দুই গালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আই লাভ ইউ টু জানু। মৃত্যুর আগ অবধি তোমার সাথে থাকবো। তোমায় এভাবে সারাক্ষণ ভালোবেসে যাব, কথা দিলাম। জানি তোমার এত এত ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না, বড্ড ফিকে, তারপরও খুব ভালোবাসি। আশিয়ান ইলিয়ানাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আবেগময় কণ্ঠে বলল, জান, এভাবেই দুজন দুজনকে আজীবন ভালোবেসে যাব। খুব শীঘ্রই তোমাকে আমার করে নেব সোনা, কথা দিলাম। আশিয়ানের কথা শুনে ইলিয়ানা মুচকি হাসি দিয়ে শক্ত করে আশিয়ানাকে জড়িয়ে ধরে মুহূর্তটাকে অনুভব করতে লাগলো। বর্তমান কথা দিয়েও আজ কথা রাখেনি ইলিয়ানা। তার দেওয়া কথার কোনো মূল্যই ছিল না, তাই তো আশিয়ানকে ফেলে চলে গেছে সে। আশিয়ান ইলিয়ানার সাথে কাটানো সেই মুহূর্তগুলো মনে করে তাচ্ছিল্যের হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যি বলেছিলে তুমি। আমার ভালোবাসার কাছে তোমার ভালোবাসা বড্ড ফেকে ছিল। আমার জন্য তোমার মনে কিছুই ছিল না কখনো, যার কারণে আমাকে ছেড়ে যেতে তুমি দুবারও ভাবনি। এত ভালোবাসার ফল তুমি আমাকে এভাবে দেবে আমি তা কখনো কল্পনাতেও ভাবিনি। যদি আগে থেকে জানতাম তুমি টাকা ও ক্ষমতার লোভী, তাহলে জীবনেও তোমাকে ভালোবাসার মতো মারাত্মক ভুলটা আমি করতাম না। এখন যে তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো, কি মনে করেছিলে আমি বুঝতে পারিনি, তাই না? তুমি যে আমার টাকা ও আমার ফ্যামের কারণে আবার আমার লাইফে ব্যাক করতে চাচ্ছ, তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আজ আমার যে ক্ষমতা ও টাকা আছে, তাতে তোমার স্বামীর মতো 1000টা এমপিকে আমি কিনে নিতে পারি। আমি নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম ইলিয়ানা, দেখো আমি আজ সফল। নিজেকে এমনভাবে তৈরি করেছি যে এখন এই আশিয়ান তায়েফ চৌধুরীকে সারা পৃথিবীর মানুষ এক নামে চেনে। জানো, তোমার থেকেও অত্যাধিক সুন্দরী হাজার হাজার মেয়ে আমার পেছনে লাইন দিয়ে পড়ে আছে। শতাধিক মেয়ে আমাকে এক রাতের জন্য নিজে থেকে অফার করে। প্রচুর রুম ডেটের অফার আসে আমার কাছে, কিন্তু আমি তো কখনো পাত্তাই দেই না, কারণ আমি মনে করি সব মেয়েরাই তোমার মতো ছলনাময়ী, পাক্কা অভিনেত্রী। তাই তো মেয়েদের থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলি। তোমার বিশ্বাসঘাতকতার কারণে এখন কোনো মেয়েকে বিশ্বাস করতেই ভয় লাগে আমার। তুমি তো খুব সুকৌশলে আমার মনটা ভেঙে দিয়ে চলে গেলে। কি ভেবেছ আমাকে কষ্ট দিয়ে তুমি সুখী হবে? মোটেই না। তুমি অবশ্যই আমার মন ভাঙার শাস্তি পাবে, এবং সেটা খুবই তাড়াতাড়ি। একদিন তুমি আমার পায়ে ধরে তোমার কৃতকর্মের জন্য মাফ চাইবে, কিন্তু তখন আমি তোমায় মাফ করব না, বরং তৃপ্তির সাথে তোমার কষ্টগুলো উপভোগ করব। যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছ, তার থেকেও 1000 গুণ কষ্ট তুমি নিজে পাবে। অপেক্ষা শুধু সময়ের। আপনার টাইম আয়েগা ইলিয়ানা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পৈশাচিক এক হাসি দিয়ে হাতে থাকা জ্বলন্ত সিগারেটে কষে এক টান লাগালো আশিয়ান। সিগারেট খাওয়া শেষ করে সেটা মাটিতে ফেলে স্লিপার দিয়ে মনের ঝাল মিটিয়ে পিষ্ঠ করে ফেললো সে। মনে মনে এই আধ খাওয়া সিগারেটটাকে ইলিয়ানা ভেবেই মনের ঝাল মিটিয়েছে আশিয়ান। তারপর দুঃখে যন্ত্রণায় নিজের চুল টেনে তাচ্ছিল্যের হাসি হেসে তার নেশা ধরানোর খোলা কণ্ঠে সুর করে গেয়ে উঠল, अभी अभी तो मिले थे फिर जुदा हो गए, क्या थी मेरी खता तुम सजा हो गए, मुझे खोने के बाद के दिन तुम मुझे याद करोगे, फिर देखे न मिलने की मुझसे तुम फरियाद करोगे, मुझे खोने के बाद के दिन तुम मुझे याद करोगे, फिर देखे न मिलने की मुझसे तुम फरियाद करोगे। গানটি গেয়ে নিজেই পাগলের মতো হেসে উঠল আশিয়ান। বিড়বিড় করে বলল, You will pay for it, Ileana. Just wait and watch for perfect timing.
ধীর পায়ে হেঁটে বারান্দা থেকে নিজের রুমে ফিরে এলো আশিয়ান। বারান্দায় ওর রুমের ডোর লক করে লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। মনে মনে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো আশিয়ান, আজ এই মুহূর্ত থেকে আর কখনোই ওই কালনাগিনীর কথা ভাববে না। নতুন জীবনের জন্য নিজেকে নিজে শুভকামনা জানালো। অপেক্ষা করছে এক নতুন ভোরের, যা তার জীবনকে আবারও তার আলোয় রাঙিয়ে তুলবে, যেখানে থাকবে না কোনো বিষণ্ণতা, থাকবে না কোনো কষ্ট ও গ্লানি, শুধুই বিরাজ করবে সুখময় আলোর দীপ্তি, যা আবারও নতুন করে বাঁচতে শেখাবে আশিয়ানকে। মৃদু একটা হাসি দিয়ে চোখ মুদল আশিয়ান। কয়েক মিনিট যেতে না যেতেই ঘুমের অতলে তলিয়ে গেল সে। হালকাভাবে শোনা যাচ্ছে তার নিন্দাচ্ছন্ন ভারী নিঃশ্বাস। আজ এতটা দিন পর পরম সুখে আরামে নিদ্রার দেশে হারালো আশিয়ান। পরদিন সকালে মিসেস লিমা ও তানিয়া সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন। উদিতাকে কোনো কাজ করতে দিচ্ছেন না ওনারা, সব কাজ একাই ওনারা করছেন। উদিতা জিজ্ঞেস করেছিল তাদেরকে যে তাকে কেন কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রত্যুত্তরে মিসেস লিমা বললেন, শোন, আজ তোর মা, বাবা, ভাই, ভাবি, ভাতিজা ওরা সবাই আসছে। এখন এসে যদি দেখে ওরা যে আমি তোকে দিয়ে কাজ করাচ্ছি, তাহলে আমাকে তোর বাবা মনে মনে কি ভাবে বলতো? সামনে না বললেও মনে মনে ঠিকই বলবে যে আমি তার মেয়েকে বেড়াতে নিয়ে এসেও কামলা খাটাচ্ছি। উদিতা তার বাবা মায়ের আসার কথা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তবে মিসেস লিমার কথা শুনে কপট রাগ দেখিয়ে বলল, ও ফুপি, তুমি সবসময় খালি এক্সট্রা ভাবো। আমার আব্বু মোটেও এমন নয়, আর কাজ করা তো আমার হ্যাবিট, এটা আমি জীবনেও ছাড়তে পারবো না। উদয় বসে থাকতে কার ভালো লাগে বলো তো? আচ্ছা, আজকে না আলে আপুর শ্বশুরবাড়ির লোকজনদের আসবে বললে, তাহলে আমি রান্না করি। ওই আন্টিটা বলেছিল পরের বার এলে আমার হাতে রান্না খাবে, যদি আমি থাকি আর কি। যেহেতু আমি এখানে আছি, তাহলে রান্নাগুলো আমি কি করি দাও। উদিতার কথা শুনে তানিয়া ও মিসেস লিমা মুখ টিপে হাসছেন। উদিতা তাদের হাসির কারণ বুঝতে পারল না। হাবলার মতো অবাক হয়ে জিজ্ঞেস করলো, আশ্চর্য, আমি এমন কি বললাম যে হাসছো তোমরা? আমি তো শুধু রান্না করার কথাই তো বললাম, তাই হাসছো তো তোমরা? আজব। মিসেস লিমা কোনো মতে হাসি আটকে বললেন, তুই না রান্না করবি, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের হাসির কারণ না খুঁজে কাজে লেগে যা। ছানার মিষ্টি 3 ধরনের পুডিং, কালোজাম, রসমালাই ও ফ্রুট কেকটা বানিয়ে রেখে দে তো জলদি। তারপর রুমে গিয়ে লম্বা করে একটা শাওয়ার নিবি, নিয়ে রেস্ট করবি। ততক্ষণ তোর ফ্যামিলি সবাই হাজির হয়ে যাবে। উদিতা মাথা ঝাঁকিয়ে কাজে নেমে পড়লো। বেচারি কোনো কিছুর আঁচও পেল না। কি থেকে কি হতে যাচ্ছে তার সাথে তা এখনো অজানা। দুপুর 1টা নাগাদ উদিতার পরিবারের সবাই মিসেস লিমার বাসায় এসে হাজির হলেন। এত জরুরি তলব দিলে না এসে থাকা যায় না। মিসেস লিমা আগে থেকেই বলে রেখেছিলেন যে উষা ও তার স্বামীকেও সাথে নিয়ে আসতে, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে পরিবারের সবার উপস্থিতি ও মতামত আবশ্যক। উদিতা সবাইকে একসাথে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। সব আন্ডা বাচ্চা খুশি হওয়ার ঠেলায় একজোট হয়ে এক রুমে গিয়ে খেলাধুলো আরম্ভ করে দিল। মিসেস লিমা ও মিস্টার গোলজার ও মোরাদ উদিতার পরিবারের সবার সাথে বিয়ের প্রস্তাবের বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলেন উদিতার সামনেই। সবকিছু শুনে উদিতা কাঠ হয়ে গেছে প্রায়। এজন্যই সেদিন ওই আংটি আর 10,000 টাকা সালামি দিয়েছিলেন তাকে মিসেস ইয়াসমিন। উদিতা পুরো বোকা বনে গেল যেন ঘটনার আকস্মিকতায়। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। সব শুনে শাহরিয়ার ও মিস্টার আনিসুল গম্ভীর হয়ে গেলেন। মুরাদ, মিসেস লিমা, মিস্টার গোলজার এক নাগাড়ে বোঝাতে লাগলেন তাদের দুজনকে। উষার স্বামী মিনাজ আসিয়ানকে চিনে, তার বর্ষের প্রিয় ভাজন হয় আসিয়ান। সেও আসিয়ানকে খুব পছন্দ করে। ছেলে হিসেবে সে খুব ভালো। এরকম সোনার টুকরো ছেলে লাখে একটা মিলে। সবাই মিলে আসিয়ান ও তার পরিবারের গুণগান গাইতে লাগলো। মিস্টার আনিসুল সবার কথা থামিয়ে উদিতার দিকে তাকিয়ে আদুরি কণ্ঠে বললেন, আমার মেয়ে যা বলবে আমি তাই শুনবো, অন্য কারোর কথা নয়। মামনি, সবই তো শুনলে তুমি। তোমার কি মত আব্বুকে বলো। আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কিছু করব না। উদিতা এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। মিস্টার আনিসুলের কথা শুনে সে ধীর গলায় বলল, আব্বু, আজ পর্যন্ত তোমার এবং ভাইয়ার পছন্দে আমি জামা কাপড় পরে আসছি। যে স্কুলটা তোমাদের কাছে ভালো লেগেছে সেই স্কুলে পড়াশোনা করেছি। তোমাদের দুজনের কথা ছাড়া কখনো এক পাও নড়িনি। জীবনের সবকিছু তোমাদের সিদ্ধান্তই হয়েছে। তাহলে আজ এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে একা আমার উপর ছেড়ে দিচ্ছ কেন আব্বু? আমি তো এসবের কিছুই বুঝি না।
এখন আমি তোমাদের উপর নির্ভরশীল আব্বু। তোমরা দুজন যা বলবে আমি তাই করব। তোমাদের কাছে ভালো মনে হলে আগাওয়ার নয়তো এখানেই থেমে যাও, আমার কোনো আপত্তি নেই। আজ পর্যন্ত তোমরা যা করেছো সব আমার ভালোর জন্যই করেছো, এবারও নিশ্চয়ই তাই করবে। তোমাদের কাছে ভালো লাগলে আমি রাজি, এইটাই শেষ কথা আব্বু, এইটা আমার সিদ্ধান্ত। উদিতার কথা শুনে শাহরিয়ার ও মিস্টার আনিসুল যার পরনায় আনন্দিত হলেন। উদিতা যে তাদের পছন্দের নিজের লাইফ পার্টনার চুজ করবে তা ওনারা ভাবতেই পারেনি। এরকম বাবার মাধ্যমে হাজার খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। উদিতার বলা কথা শুনে মিস্টার গোলজার বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমাদের উদিতা মামনির কথা শুনে আমার মনটা ভরে গেছে। মেয়ে হলে উদিতার মতোই তো হওয়া উচিত। যাক, নিশ্চিন্ত হলাম। আমি তো ভেবেছিলাম উদিতা কান্নাকাটি শুরু করবে এসব কথা শুনে। আমার বোন সবসময় স্ট্রং অ্যাড ব্রেভ গার্ল। আমার উদুমনিটা আজকে আবারও প্রমাণ করে দিল যে সে আমার আদর্শ বোন। আই এম এ প্রাউড অফ হিম। যাক, আমার শালিকা তবে বিয়েতে আংশিক হলেও রাজি। যে পাত্রের জন্য তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে রিজেক্ট করার সাধ্য কারণে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছেলেটাই হলো আশিয়ান। এমন একটা লাইফ পার্টনার থাকলে জীবনে আর কি লাগে। ছেলেটা শিক্ষিত, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে 3 বছর আগে, এখন নিজের এত বড় বিজনেস সামলায়। বুঝলে হৃদিতা, তুমি অনেক লাকি। আমার ভাতিজি কোন অংশে কম নাকি জামাই বাবা? আমার উদিতা তো রাজকন্যা, তার কপালও রাজকপাল। আমার উদিতাকে যে বিয়ে করে নিয়ে যাবে তার 14 গোষ্ঠীর ভাগ্য সেটা বলতে হবে। মিসেস আনিতা আমতা আমতা করে বলতে লাগলেন, কিন্তু আমার মেয়েটা যে বিয়ের বয়স এখনো হয়নি, এখন এসব না ভাবলে হয় না। আমার বাচ্চা মেয়েটা এত প্রেশার কিভাবে নেবে? এখনো এসএসসি পরীক্ষার রেজাল্টটাও বের হয়নি ওর। বলছিলাম কি। মিসেস আনিতাকে থামিয়ে দিয়ে মিসেস লিমা বললেন, অনিতা, অযথাই তুমি চিন্তা করছো। এখানে যুগটা অনেক খারাপ, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েকে যত ঘরে রাখবে ততই ভয়ে আশঙ্কা বাড়বে। আর সবসময় যে এরকম ভালো বিয়ের প্রস্তাব আসবে তার গ্যারান্টি কি শুনি? বিয়ে দিয়ে দিলেই শান্তি, খরচ কাজে দেরি করতে নেই। এই বয়সে বিয়ে দিলে ওরই ভালো। আর মিসেস ইয়াসমিন তো বলেই দিয়েছেন যে উদিতার বিয়ের পর যতটুকু লেখাপড়া করতে চায় করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আর আশিয়ানও নাকি চাই তার বউ পড়াশোনা কমপ্লিট করুক। মিসেস লিমার কথা শুনে মিসেস আনিতা আর কিছু বললেন না, চুপ করে গেলেন উনি। উদিতা কি আর বলবে? লজ্জায় মাথা নিচু করে বসে আছে। এত জলদি বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয় সে। তারপরও গুরুজনদের মুখের উপর কথা বলা চরম রকমের বেয়াদবিতে পড়ে। বিশেষ করে বাবা আর ভাইয়ার সামনে তো ভুলেও এমন কিছু বলতে পারবে না উদিতা। তাই ওনাদের ওপরই সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছে সে। ওরা যা ভালো বুঝে তাই করুক। মিস্টার আনিসুল বসা থেকে উঠে এসে উদিতার কপালে স্নেহের পরশেকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমার মেয়ের উপর আমার ভরসা আছে। আমি সবকিছু যাচাই করে তবে আমার মেয়ের বিয়ে দেব। এমনি এমনি নয়, আমার মেয়ের জন্য আমি সেরা কাউকে আশা করি। আশিয়ান ছেলেটা যদি সত্যি আমার মন মতো হয় তবে ঠিক আছে, আমি আমার মেয়েকে দিতে রাজি আছি। আমার বিশ্বাস তোরা খুব পছন্দ হবে ওকে। আমার উদিতার জন্য এই পরিবারই পারফেক্ট। তাই নইলে কি আমি আমার আলিয়াকে ওই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য রাজি হতাম বল? অকাট্য যুক্তি। সবাই চুপ করে আছেন। মিসেস লিমা আর কথা না বাড়িয়ে সবাইকে নিয়ে উদিতার রুম থেকে চলে গেলেন ডাইনিং রুমে দুপুরের খাবার খেতে। মিসেস আনিতা মেয়ের কপালে চুমু খেয়ে ওর মাথায় হাত বুলাতে লাগলেন। উদিতা মায়ের হাতে স্নেহের পরশ পেয়ে দেরি না করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিসেস আনিতা মুচকি হেসে আদুরে কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন, আমার মেয়েটার কি মন খারাপ? কেন জানতে পারি সোনা? আম্মু, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো? আমার তো খুব কষ্ট হবে আম্মু। আমার তো বিয়ের সাথে ব্যাপারে কোনো আইডিয়া নেই। মিসেস আনিতা বুকটা মোচড় দিয়ে উঠল মেয়ের কথা শুনে। উদিতা ওনার কলিজা, মেয়েকে তিনি ভীষণ ভালোবাসেন। এজন্যই এখন বিয়েটা মেনে নিতে পারছেন না তিনি। তার মেয়েটা কাজে কর্মে পটু হলে কি হবে? সে তো এখন অনেক ছোট, বিয়ের ধাক্কাটা সামলাতে পারবে তো সে? এত সব ভাবনা চিন্তা একপাশে সরিয়ে মিসেস আনিতা মুচকি হেসে মেয়ের কপালে আবারও ঠোঁট ছুঁয়ে বললেন, আমার আম্মুটা বিয়ের কথা শুনে বেশি নার্ভাস হয়ে গেছে মনে হয়। ভয়ের কিছু নেই আম্মু, সব মেয়েদের জীবনে বিয়ে নামক একটা অধ্যায় থাকে।
আগে হোক বা পরে হোক, বিয়ে এক সময় না এক সময় হবেই। এই নিয়ে এত চিন্তা করার কিছু নেই। সবাই ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব পায় না মা। তোমার ভাগ্য অনেক ভালো যে এরকম অমায়িক একটা পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ওনাদের কথাবার্তা থেকে বুঝলাম ছেলের মা বাবা অনেক ভালো মনের মানুষ, ছেলেও ঠিক তেমনই। আর শুনেছি ছেলের ছোট বোন নাকি পাগল হয়ে গেছে তোমাকে তার ভাবি বানানোর জন্য। এরকম পরিবার কজনই বা পায় শোনা। ওনারা সবাই তোমাকে ভীষণ পছন্দ করেছে। এখন তোমার আব্বু যদি তাদেরকে মনে ধরে তাহলে বিয়েটা কনফার্ম। মনে মনে নিজেকে প্রস্তুত করে নাও আম্মু। মনে রেখো তুমি কিন্তু অনেক স্ট্রং গার্ল, মোটেও ভয় পাবা না। আর আম্মু আব্বুকে মিস করার কিচ্ছু নেই। আমরা তোমার সাথে প্রত্যেক দিন যোগাযোগ করব, মাঝে মধ্যে গিয়ে দেখেও আসবো। তুমি তো জানো মা, মেয়েদের আসল ঠিকানা তাদের শ্বশুরবাড়ি, আর মেয়েদের প্রধান অভিভাবক তাদের স্বামী। নিয়তিকে মেনে নিও আম্মু, তোমার জন্য ভালো হবে। এটা মানো তো, আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন। আল্লাহর ওপর বিশ্বাস রাখো মা আমার, দেখবে তুমি খুব সুখী হবে। মিসেস আনিতার অনুপ্রেরণামূলক কথাবার্তা শুনে উদিতার মনের মধ্যে সাহসের এসে ভিড় করলো। তার মন খারাপ নিমেষেই হারিয়ে গেছে মায়ের কথা শুনে। ওর যখনই মন খারাপ হয় তখনই ওর আম্মু তাকে বিভিন্ন ধরনের কথা বলে তার মনে আনন্দের খোরাক জুগিয়ে দেন। ভয় পেলে সাহস ও উদ্দীপনামূলক কথাবার্তা শোনান। এতে সে নিজেকে মনে মনে স্ট্রং করে মনে সাহস যোগায়। তার আম্মু গ্রামের মেয়ে, তেমন একটা পড়াশোনাও করেননি। ক্লাস 8-এ অধ্যয়নরত অবস্থায় মিস্টার আনিসুলের সাথে ওনার বিয়ে হয়ে যায়, যার কারণে সংসার সামলাতে গিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারেননি। কিন্তু তিনি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তার কথাবার্তা শুনে কখনোই মনে হবে না যে তিনি গ্রামের মেয়ে বা পড়াশোনা তেমন একটা করেননি। আসলে পড়াশোনা করলেই কেবল শিক্ষিত হওয়া যায় না, এর জন্য প্রয়োজন সঠিক বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হওয়া। চৌধুরী হাউসে আশিয়ান সেই সকালেই অফিসে চলে গেছে। তাসকিন, তামজিদ, তাহমিদ ওরাও অফিসে। তাজিম গেছে বন্ধুদের সাথে ট্যুরে, আর তাসজিদ হসপিটালে। কেয়া, তারিন আর এনা মিসেস ইয়াসমিনদের সাথে আলেয়াদের বাসায় যাবে বলে বায়না ধরল। অগত্যা মিসেস ইয়াসমিন তাদেরকে সঙ্গে নিতে রাজি হলেন। বিকেল 4টার দিকে ওনারা রেডি হয়ে আলেয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। মিসেস ইয়াসমিন মনে মনে ভীষণ খুশি। আজ অবশেষে আশিয়ানের জন্য মনের মতো একখান পাত্রী মিলল। আলেয়াদের বাসা মেহমানে ভরপুর। সবার কথাবার্তার শব্দ ও বাচ্চাদের চিৎকার চেঁচামেচির শব্দ সব মিলে এক আলাদা কোলাহল মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ মিস্টার আনিসুলের সাথে পুরোপুরি রূপে মিশে গেছেন। দেখে মনে হচ্ছে যেন পুরনো 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন। মিস্টার গোলজার, মুরাদ, শাহরিয়ার, মিনাজ, আলিয়ার বড় বোনের স্বামী ইমতিয়াজ ওরাও সেই আড্ডায় সামিল আছেন। মিসেস ইয়াসমিন, মিসেস আনিতা, মিসেস লিমা, মিসেস তারানা ওনারাও গল্পে মজে আছেন। কেয়া, তারিন ও এনা ভিতরে উদিতার রুমে গিয়েছে উদিতার সাথে দেখা করতে। সঙ্গে আলেয়াও আছে। আলিয়ার বড় বোন সাফেয়া, তানিয়া ও শাহরিয়ারের বউ উসামা রান্নাঘরে ব্যস্ত। আর আন্ডা বাচ্চা সবগুলো একসাথে মিলে বাইরে উঠানে খেলা করছে। এনা তো উদিতাকে পেয়ে কথার ফুলঝুরি ছোটাচ্ছে। উদিতাও হাসি মুখে নতজানু হয়ে তাদের সাথে কথা বলছে। কেয়া মুগ্ধ হয়ে গেছে উদিতাকে দেখে। কি অপরূপ দেখতে মেয়েটি, যেন সাক্ষাৎ হুড়পড়ি। সাথে কি অমায়িক তার ব্যবহার, ওর সবকিছু মনোমুগ্ধকর। কেয়া প্রথম দেখায় উদিতাকে পছন্দ করে ফেলেছে নিজের যা হিসেবে। তাকে যে আশিয়ানের সাথে ভীষণ মানাবে। কেয়া যেমন খুশি হয়েছে ঠিক তেমনই তারিন হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত রূপবতী কিশোরী যে নিজেই সারাটা আগুনের ফুলকির মতো, তার আগমন চৌধুরী বাড়িতে পড়লে তো তারিনের বাহাদুরি ফুরিয়ে যাবে। উদিতা তো পুরো আগুন সুন্দরী। আশিয়ান ওকে দেখলে ড্যাম শিওর ও পাগল হয়ে যাবে। না না, যে করেই হোক এ বিয়ে আটকাতেই হবে, না হলে আমার রাজত্বে ভাটা পড়বে। মনে মনে ভাবছে তারিন। উদিতাকে পরানোর জন্য মিসেস লিমা ওনার আলমারি থেকে সালমন পিঙ্ক কালারের একটা হালকা কারুকাজ করা শাড়ি বের করে নিয়ে এলেন। উদিতাকে শাড়ি পরানোর দায়িত্ব কেয়া নিজে নিয়ে নিল। মিসেস লিমাও হাসি মুখে কেয়ার হাতে শাড়ি তুলে দিয়ে আবারও চলে গেলেন ড্রয়িং রুমে। কেয়া ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে উদিতাকে বলল ওয়াশরুম থেকে পরে আসতে। নত মুখে এসব নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। বেশ কিছুক্ষণ পর ব্লাউজ পেটিকোট পরে বের হলো। উদিতাকে দেখে কেয়া শাড়ি হাতে নিল তাকে পরিয়ে দেওয়ার জন্য। উদিতা লজ্জা মিশ্রিত অজানা আশঙ্কায় বারবার ঘেমে নিয়ে লাল হয়ে যাচ্ছে। নার্ভাসনেস তার মাঝে যেন জেকে বসেছে। কেন জানি তার ভয় লাগছে খুব। কেয়া বুঝতে পারলো বিষয়টা। মুচকি হেসে উদিতাকে সহজ করার জন্য বলল, উদিতা, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না বোনু, এখানে ভয়ের কিছু নেই। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু প্রচুর ভালো। আর দেবরের কথা কি আর বলবো, বিয়ের পর তুমি বুঝতে পারবে।
এখন এত লজ্জায় লাল হয় না বোনো, লজ্জাটা আগামী সময়ের জন্য তুলে রেখো। উদিতা লজ্জা পেয়ে আমতা আমতা করে বলল, আসলে তেমন কিছুই নয় ভাবি, মানে আমি আসলে হয়েছে, আর আমতা আমতা করতে হবে না, সহজ করো নিজেকে, এত নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। তবে নিশ্চিত থেকো, আজ বিয়ের বিষয়টা একদম পাকা হবে, মানসিকভাবে প্রস্তুত থেকো বোনো। আমার দেবরের সাথে তোমার জোড়া আল্লাহ মিলিয়ে রেখেছেন। উদিতার গাল টকটকে গোলাপি হয়ে গেছে লজ্জায়। এত লজ্জা সে জীবনেও পায়নি। কেয়া হেসে হেসে উদিতাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। এদিকে ড্রয়িং রুমে কথাবার্তা তুমুল বর্ষণ চলছে। সবাই হাসি মুখে কথা বলছেন। মিসেস লিমা একটু পর পর এক একটা করে নাস্তার ডিশ নিয়ে আসছেন, যার অর্ধেকই তৈরি করেছে উদিতা। মিসেস লিমা প্রশংস গদগদে কণ্ঠে বলতে লাগলেন কোন আইটেমগুলো উদিতা বানিয়েছে। বাকিরাও খুব প্রশংসা করছে উদিতার হাতের রান্নার। মিসেস ইয়াসমিন তো বারবার মিস্টার মোর্শেদকে ইশারা দিয়ে বোঝাচ্ছেন যে দেখো কেমন গুণী মেয়েকে তোমার ছেলের জন্য পছন্দ করেছি। মিস্টার মোর্শেদ কিছু না বলে মুচকি হাসছেন শুধু। এবার মিস্টার এনামুল বলে উঠলেন, অনেক তো গল্প করলাম, এবার মেয়েকে নিয়ে আসুন, দেখি আমরা আমাদের মেয়েটাকে একবার। মিস্টার গোলজার সাথে সাথে বলে উঠলেন, হ্যাঁ তাই তো, আসলে বিষয়টা তো মাথা থেকে বেরিয়েই গেছে গল্পের তালে পড়ে। লিমা যাও তো উদিতা মাকে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। মিসেস লিমা ব্যস্ত ভঙ্গিতে ভেতরের রুমে চলে গেলেন। ততক্ষণে উদিতাকে কেয়া আর এনা মিলে তৈরি করে ফেলেছে। মিসেস লিমা রুমে ঢুকে উদিতাকে দেখে যেন থমকে গেলেন এক মুহূর্তের জন্য। সালমন পিঙ্ক কালারের শাড়িতে তাকে কি না লাগছে দেখতে। উদিতা এর আগে এত ঘটা করে কখনোই শাড়ি পরেনি, আজই প্রথম। মিসেস লিমা ভাবতেও পারেননি যে উদিতাকে শাড়িতে এত মায়াবী লাগবে। মিসেস লিমা মুগ্ধ হয়ে বলে উঠলেন, অপূর্ব, আমার উদিতামাকে আজ অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, কারোর নজর যেন না লাগে আমার মাটার উপরে। সপ্রশংস কণ্ঠে মিসেস লিমা উদিতার প্রশংসা করে এগিয়ে গিয়ে তার কপালে একটা চুমু দিলেন। মিসেস লিমার সাথে মিসেস আনিতাও এসেছিলেন। মেয়েকে প্রথমবার শাড়িতে দেখে তিনিও মুগ্ধ হয়ে গেছেন। মিসেস লিমার কথা শুনে মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। উদিতা লজ্জায় লাল হয়ে গেছে পুরো। উদিতার হাঁটু সমান লম্বা চুলগুলোকে কেয়া হাত খোপা করে মাথার উপর শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনে দিয়েছে। উদিতার চুলের প্রশংসা করতে করতে প্রায় হাঁপিয়ে গেছে এনা। তার জানা মতে উদিতার চুল খুবই আকর্ষণীয় আর সিল্কি। এই চুল দিয়েই সে আশিয়ানকে বেঁধে রাখতে পারবে বলে কেয়ার ধারণা। উদিতাকে কেয়া হাতে গলায় কানে কিচ্ছু পরায়নি, তার কারণ মিসেস ইয়াসমিন তাকে নিজ হাতে স্বর্ণের গহনাগুলো পরিয়ে দিবেন তাই। ডান হাতের আঙুলে শুধু মিসেস ইয়াসমিনের দেওয়া সেই আংটিটা রয়েছে। শাড়ির সাথে ম্যাচিং 3/4 হাতা সোনালি ব্লাউজ পরেছে সে, যার কারণে তার কনুইয়ের নিচ থেকে ধপধপে ফর্সা হাতটায় দেখা যাচ্ছে। মুখে কোনো রকম প্রসাধনী সামগ্রী ব্যবহার করেনি সে, ঠোঁটে শুধুমাত্র মেড ইন লিপ বাম ব্যতীত। এতেই তাকে অপসরী বলে মনে হচ্ছে। সাজগোজ করলে না জানি কতটা আকর্ষণীয় লাগতো। মিসেস লিমা দেরি করলেন না, উদিতাকে সাথে নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। উদিতার দুপাশে এনা ও কেয়া গার্ডের মতো ছিল। উদিতা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। ড্রয়িং রুমে গিয়ে এত মানুষ দেখে লজ্জায় পুরোপুরি আড়ষ্ট হয়ে গেল সে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে সবাইকে মিষ্টি স্বরে বিনীতভাবে সালাম দিল। তাকে দেখে মিসেস ইয়াসমিন ও মিসেস তারানা মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ হাসি মুখে সালামের জবাব দিলেন। মিসেস তারানা ও সালামের জবাব দিয়ে বলে উঠলেন, এখানে এসে বসো মা, আসো। উদিতাকে কেয়া ধরে ধরে নিয়ে গিয়ে মিসেস তারানা ও মিসেস ইয়াসমিনের মধ্যখানে বসিয়ে দিল। মিসেস তারানা উদিতার থুতনি আলতো করে ধরে মুচকি হেসে বলে উঠলেন, মাশাআল্লাহ, উদিতা মাকে আমার আশুর জন্য ভীষণ পছন্দ হয়েছে, তুমি ভীষণ মিষ্টি দেখতে মামনি। উদিতা প্রত্যুত্তরে কিছুটা বিব্রত হয়ে মুচকি হাসলো। মিস্টার মোর্শেদ এবার আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মামনি? উদিতা বিনীতভাবে আস্তে করে বলে উঠল, জি, ইসরাত আবিয়াত উদিতা আমার নাম। কোন ক্লাসে পড়ো তুমি আম্মু? জি, আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। রেজাল্ট তো মনে হয় দেয়নি এখনো, তাই না? জি না আঙ্কেল। ওহ, তা তোমার স্বপ্ন কি মামনি? পড়ালেখা করে বড় হয়ে কি হতে চাও? আসলে সেরকমটা এখনো ভেবে দেখিনি। আমার ভাইয়া চায় আমি একজন সমাজকর্মী হই। আমিও মনে মনে সেটাই ভেবেছিলাম। অনাথ, এতিম, অসহায় মানুষদের জন্য কিছু একটা করার সুপ্ত ইচ্ছে আছে আমার অনেক আগে থেকেই।
আল্লাহ আমাকে সেই রকম সামর্থ্য দিলে অবশ্যই আমি আমার স্বপ্নটা পূরণ করব। এছাড়া আপাতত অন্য কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করিনি আমি। উদিতার জবাব শুনে সবাই মুগ্ধ হয়ে গেলেন। এরকমটা করেও কেউ ভাবতে পারে তা ভাবতে পারেননি মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল। মিস্টার এনামুল সহাস্য বদনে বলে উঠলেন, আরে বাহ, আমাদের আসিয়ানের মতোই দেখি তোমারও সেম মনোভাব। আসিয়ানের সাথে তোমার মিলবে ভালো খুব। আমার ভাতিজাও তো একই কাজ করতে ভীষণ পছন্দ করে। সে তার নিজের ইনকামের টাকা দিয়ে 2টা এতিমখানা ও একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছে। অসহায় এতিম শিশুদেরকে নিজের টাকা দিয়ে পড়াশোনা করাইছে। ঈদ উল ফিতর ছাড়া প্রত্যেক মাসে মাসে সবাইকে জামা কাপড় কিনে দেয়। ঈদ উল আজহাতে সে সবসময় 5টা করে গরু কোরবানি দেয় অসহায় মানুষদের জন্য। শীতের মৌসুমে এলেই সে শীতের পোশাক ও কম্বল কিনে দেয় তাদেরকে। কেউ অসহায়, কেউ অসুস্থ হলে নিজে দায়িত্ব চিকিৎসা করায়। অকাতের অসহায় দরিদ্র মানুষদের পেছনে টাকা খরচ করে আসিয়া। আমাদের কেউ তাকে বাধা দিই না, উল্টে আমরাও আমাদের ইনকাম থেকে ওর এতিমখানা ও বৃদ্ধাশ্রমের ফান্ডে দান করি। আমার ভাতিজার মতন নরম মনের মানুষ হতেই পারে না। খুব ভালো একটা ছেলে সে, যার মধ্যে অহংকারের কোনো ছিটেফোঁটাও নেই। মিস্টার এনামুলের কথায় সায় জানিয়ে মাথা ঝাঁকালেন মিস্টার মোর্শেদ ও মিসেস তারানা। মিসেস ইয়াসমিন মুখে মৃদু হাসি ফুটিয়ে ওনাদের কথা শুনছেন। শাহরিয়ার ও মিস্টার আনিসুল আসিয়ানের এ গুণের কথা শুনে মনে মনে ভীষণ খুশি হলেন। এরকম একটা ব্যক্তিত্বের মানুষকে কে ফিরিয়ে দিবে? উদিতার মনে আসিয়ানের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ জেগে উঠল। মানুষটা কত ভালো মনের হলে এতটা মানব দরদী হতে পারে তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না উদিতার। আসিয়ান নামক ব্যক্তিটাকে উদিতা কখনোই দেখেনি, চেনেও না যে সে কে হতে পারে। আসিয়ানের প্রতি তার না কোনো ইন্টারেস্ট আছে, আর না আছে ওর জন্য কোনো মাথা ব্যথা। উদিতা ফোন যেমন ইউজ করে না, তেমনি টিভিতে টম অ্যান্ড জেরি কার্টুন ছাড়া অন্য কিছু দেখে না। ভার্চুয়াল জগৎ থেকে একদম বিচ্ছিন্ন থাকার কারণে বেশিরভাগ সেলিব্রিটি ও নায়ক নায়িকাদেরকেই সে চিনে না। পড়াশুনো আর ঘর কন্যার কাজ নিয়েই তার সময় কাটে বেশি। আর তার ভাইয়া ল্যাপটপের নির্দিষ্ট অনেকগুলো রান্নার ভিডিও, 5 মিনিট ক্রাফটস এবং হাতের কাজ শেখার ভিডিও ডাউনলোড করে রাখে, যাতে উদিতা এগুলো দেখে কাজের কিছু শিখতে পারে। বাইরের জগৎ সম্পর্কে উদিতার বিন্দুমাত্র ধারণা নেই। ভাইয়া আর বাবার ছায়ার নিচে বড় হয়েছে সে এবং তার বোন। ফুলের টোকা অবধি লাগতে দেননি কখনো তাদের গায়ে। মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও আদর ভালোবাসায় কোনো কমতি রাখেননি মিস্টার আনিসুল ওনার ছেলেমেয়েদেরকে। 2 বোন সেম ক্যাটাগরির, এক্সট্রা কোনো কিছুর চাহিদা নেই তাদের। ভাই আর বাবার কথাই তাদের জীবনের শেষ কথা। খুবই বাধ্য মেয়ে ওরা। মিস্টার আনিসুলের কলিজা বলা যায় তাদেরকে, আর শাহরিয়ারের জান। সবার সব কথা ছাপিয়ে মিস্টার মোর্শেদ মিস্টার আনিসুলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমাদের ব্যাপারে সবাই তো শুনলেন এবং জানলেন ভাই। আপনার আপত্তি না থাকলে উদিতাকে আমি আমার মেজো ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আমার আসিয়ানের জন্য উদিতা মাকে ছাড়া আর কাউকে আমাদের দরকার নেই। আমি বৌমা নয়, আমার মেয়ে বানিয়ে নেব আমার মাটাকে, যদি আপনাদের আপত্তি না থাকে। অনেক আশা নিয়ে এসেছি আপনাদের কাছে, আশা করি আমাদেরকে ফিরিয়ে দেবেন না আপনি। মিস্টার মোর্শেদের কথা শুনে মিস্টার আনিসুল মনে মনে অনেক খুশি হলেন। আসিয়ানের ছবি দেখেছেন তিনি, ওনার কাছেও মনে হয়েছে যে উদিতার জন্য আসিয়ানি পারফেক্ট। দুজনের মনের মিলও আছে অনেক ক্ষেত্রে। তবে মিস্টার আনিসুল কিছুটা দোটানায় পড়ে গেছেন। ওনার চিন্তা ভাবনা ছাপিয়ে মিসেস লিমার খুশি মাখা কণ্ঠ শোনা গেল, আলহামদুলিল্লাহ ভাইজান, এটা তো অনেক খুশির বিষয়। আমাদের উদিতাকে আপনাদের ছেলের বউ করে নিয়ে যেতে চান, এর থেকে খুশির খবর আর কি হতে পারে। আমরাও আসিয়ান বাবার মতো ছেলেকে আমাদের মেয়ের জন্যই চাই। আমাদের কোনো আপত্তি নেই ভাইজান, মেয়েকে দিতে আমরা রাজি। আলহামদুলিল্লাহ, আপনাদের উত্তর শুনে মনটা ভরে গেল। বাহ, তাহলে আর দেরি কিসের? শুভমূর্তি মিষ্টি মুখ করেন সবাই। এই বলে মিস্টার এনামুল মিস্টার আনিসুলকে ও মিস্টার গোলজারকে মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি নিয়ে খাইয়ে দিলেন। মিস্টার আনিসুল বাধা দিতে পারেননি, এক প্রকার মন থেকে সম্মতি দিয়েছেন তিনি। শাহরিয়ারও খুশি মনে রাজি। সবাই পাড়া করে একে অন্যের মিষ্টিমুখ করালো। আনন্দের জোয়ার বয়ে গেল যেন ড্রয়িং রুম জুড়ে। এনা খুশিতে ইয়ে বলে চিৎকার করে উদিতাকে জাপটে ধরলো। তার থেকে বেশি খুশি বোধহয় আর কেউ হয়নি। তারিন ও আলেয়া মনে মনে রাগে ও হিংসায় ফুসছে। কেয়াও খুশি হয়ে উদিতাকে মিষ্টি খাইয়ে দিল। মিসেস আনিতা, তানিয়া আর উসামাও খুশি। এক কথায় বলতে গেলে সবাই ভীষণ খুশি হয়েছে উদিতার সাথে আসিয়ানের বিয়ে ঠিক হওয়ায়। শুধুমাত্র উদিতা বরফের মতো জমে গেছে যেন।
সে ভাবেনি সবাই এত সহজে রাজি হয়ে যাবে। মিস্টার আনিসুল এবার আমতা আমতা করে বলে উঠলেন, সবই ঠিক আছে, আপনারা আমার মেয়েকে বাড়ির বউ করতে চান, এটা আমার সৌভাগ্য। তা আপনাদের চাহিদাটা যদি এবার বলতেন তাহলে ভালো হতো। আর বুঝতেই পারছেন জোগাড় যন্ত্রের একটা ব্যাপার আছে। মিস্টার মোর্শেদ মিস্টার আনিসুলকে আর কিছু বলতে না দিয়ে বললেন, দেখেন ভাই, আপনি কিন্তু ইনডাইরেক্টলি যৌতুকের কথা বলতে চাচ্ছেন। এই বিষয়টা আমরা মোটেই পছন্দ করি না। আর আমার যে ছেলে যৌতুকের নাম শুনলেই নন্ডাকাণ্ড বাঁধিয়ে ফেলবে, যে জায়গায় ওর নিজের বিয়েতেই যৌতুকে গ্রহণ করবে, সেটা বড্ড বেশি অতিকল্পনা হয়ে যায়। আমরা শুধু মেয়েটাকে চাই, তাও আমাদের নিজের মেয়ের মতো করে নিয়ে যেতে চাই। আপনাদের কিছু দিতে হবে না, আমাদের মেয়েকে আমরা সাজিয়ে নিয়ে যাব। আর আপনাকে আমরা কথা দিতে পারি, উদিতা মাকে আপনি যেমন আদর যত্ন দিয়ে রেখেছেন আমার বাড়িতে, সে ঠিকই সেরকম আদর যত্নই থাকবে। কেয়া এবার অমায়িকভাবে সান্ত্বনা স্বরূপ হাসি মুখে বলে উঠল, আঙ্কেল, আপনি একটুও চিন্তা করবেন না। উদিতা আমার নিজের বোনের মতো। ও বাড়িতে ওর বোন হিসাবে আমি আছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি থাকতে উদিতার কোনো সমস্যা হবে না। আর আমার দেবরের থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা মানুষ খুবই ভালো মনের এবং আন্তরিক। আমি আল্লাহর কাছে প্রায়শই শুকরিয়া আদায় করি এত ভালো একটা পরিবার পাওয়ার জন্য। দেখবেন আশু ভাইয়ের সাথে বিয়ে হলে উদিতা খুবই সুখী হবে। কেয়ার কথা শুনে মিসেস ইয়াসমিন সস্নেহে চোখে তার দিকে তাকালেন। উদিতার কপালে আলতো করে স্নেহের পরশ এঁকে দিলেন তিনি। উদিতা লজ্জায় এখনো মাথা নিচু করে বসে আছে। শাহরিয়ার বলে উঠল, আমি জানি না কি দেখে আপনারা আমার বোনকে পছন্দ করেছেন। আমার জানা মতে আমার বোনটা ভীষণ সহজ সরল টাইপের, ঘরের কাজকর্ম রান্নাবান্না সবই করতে পারে। এখনও সে ম্যাচিওর হয়ে উঠতে পারেনি। ঘরের কাজকর্ম রান্নাবাড়া সব করতে পারলেও এখনও সে ম্যাচিওর হয়ে উঠতে পারেনি। যে বয়সে মেয়েরা ফোন ইউজ করে, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব চালায়, সেই বয়সে সে টম অ্যান্ড জেরি কার্টুন দেখে। কারো মুখে মুখে তর্ক করে না সে। আজ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত ছাড়া একা একা কিছু করতে পারেনি। কাপড় চোপড় চয়েস থেকে শুরু করে স্কুল চয়েস করা আমি আর আব্বুই করেছি। বাইরে কারো কাছে পড়তে দেয়নি। যতটুকু সম্ভব আমি আর আব্বু গাইড দিয়েছি পড়াশোনার ব্যাপারে। রেস্টুরেন্টে যাওয়া, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়া, ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাওয়া, এসব কিছু থেকে বিরত রেখেছি। যা দরকার লাগতো আমরা এনে দিতাম। কোথাও গেলে বা স্কুলে গেলে আমি সাথে করে নিয়ে যাই। এখনো মোট কথা বাইরের পরিবেশের সাথে একটুও পরিচিত নয় সে। আমার বোনকে ছোটবেলা থেকেই পদ্মাশীল বানিয়েছে আমার আম্মু ও দাদি। সময় মতো নামাজ আদায় করা, সবগুলো রোজা রাখা আমার বোনের অন্যতম বৈশিষ্ট্য। বেশি মানুষের সামনে কখনো কমফোর্ট ফিল করে না, তাই মেহমান এলেও তাদের সামনে তেমন একটা যায় না সে। অতিরিক্ত লজ্জাবতী যাকে বলে আর কি, অর্থাৎ ইন্ট্রোভার্ট টাইপের। এখন ওকে বিয়ে দেওয়া মোটেও ইচ্ছে ছিল না আমার। একদম অল্প বয়স, তার ওপর ম্যাচিওর না। জানি না নিজের সংসার কতটুকু গোছাতে পারবে। এক সময় না এক সময় তো বিয়ে দিতেই হবে, তাই বাধা দিতে পারছি না। প্রচণ্ড দোটানায় ভুগছি আমি। মিসেস ইয়াসমিন শাহরিয়ারের কষ্টটা বুঝতে পারলেন। তাকে আশ্বাস দিয়ে তিনি বললেন, আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি বাবা। তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার বোনকে তুমি যেভাবে আগলে রাখতে ঠিক সেরকম ভাবে আমরা আগলিয়ে রাখবো। এখনই ওর উপরে সংসারের সব ভার ছেড়ে দেওয়া প্রশ্নই আসে না। অ্যানা ও কেয়ার মতো সেও আমাদের মেয়ে হয়ে আমাদের কাছে থাকবে, পড়াশোনা কন্টিনিউ করবে, বাসায় সে যেরকম সেই রকমই থাকবে। তোমায় কথা দিলাম বাবা, যদি কোনোদিন দেখো তোমার এই আন্টির কথা কোনো হেরফের হয়েছে, তাহলে সেদিন তুমি তোমার বোনকে এসে নিয়ে যেও, আমি বাধা দেব না। আমি এক কথার মানুষ বাবা, কথার হেরফের আমি কখনোই পছন্দ করি না। আর আমার ছেলে আশিয়ান মোটেও খারাপ ছেলে নয়। স্ত্রীর সম্মান কিভাবে দিতে হয় তা সে ঠিকই জানে। আর আমার উদিতাকে এতটাই পছন্দ হয়েছে যে আমি ওকে আমার ছেলের বউ বানানোর জন্য প্রায় উত্তাল হয়ে গিয়েছিলাম। মনটা অশান্ত ছিল ততক্ষণ, এখন একটু শান্তি লাগছে। আমার জানা মতে উদিতার মতো মেয়ে আমি দ্বিতীয়টা আমার আশিয়ানের জন্য খুঁজে পাবো না। তাই তো দেরি করতে আর তর্স হয়নি। তোমার আঙ্কেলকে পাগল বানিয়ে ফেলেছি উদিতার মামুনির কথা বলতে বলতে। মিসেস ইয়াসমিনের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিস্টার আনিসুল ও শাহরিয়ার। যাক, তাহলে একটা ভালো ঘরেই অবশেষে উদিতাকে বিয়ে দেওয়া হচ্ছে।
মিসেস ইয়াসমিন উদিতার থুতনিতে ধরে কপালে একটা চুমু খেয়ে আদুরে কণ্ঠে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটার উপর কারো নজর যেন না লাগে। এই বলে মিসেস ইয়াসমিন উদিতার জন্য আনা গহনার বক্সটা খুলে নিজ হাতে তাকে গহনাগুলো পরিয়ে দিতে লাগলেন। উদিতার গলায় স্বর্ণের হার ও চেন, আঙুলে সুন্দর ভরাট কারুকাজ করা 3টা স্বর্ণের আংটি, হাতে মোটা বালা ও চিকেন স্বর্ণের চুড়ি, কানে স্বর্ণের ঝুমকা, নাকে ডায়মন্ডের নাকফুল, এগুলো সযত্নে পরিয়ে দিলেন। গহনাগুলো একদম ইউনিক ডিজাইনের ছিল, আর উদিতা এগুলো পরায় তার সৌন্দর্য যেন একদম উপচে পড়ছে। উদিতার পরিবারের সবাই খুশি হয়ে গেছে মিসেস ইয়াসমিনের কাজ দেখে। মিসেস ইয়াসমিন এবার অনেকগুলো ব্র্যান্ডেড কোম্পানির শপিং ব্যাগ উদিতার হাতে ধরিয়ে দিলেন। উদিতা সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো মিসেস ইয়াসমিনের দিকে। মিসেস ইয়াসমিন মুচকি হেসে উদিতাকে বললেন, এই ব্যাগগুলো আমার মামনিটার জন্য, কিছু শাড়ি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস আছে, আর এনা ও কেয়া তোমার জন্য কিছু গিফট কিনেছিল, সেগুলোও আছে এই ব্যাগগুলোর মধ্যে। আশা করি তোমার পছন্দ হবে আম্মু। আর এখানে আলেয়ার জন্য কিছু গিফট আছে, দেখে বলবে মামনি তোমার পছন্দ হয়েছে কিনা। আলেয়া খুশিতে এক প্রকার আত্মহারা হয়ে মিসেস ইয়াসমিনের হাত থেকে ব্যাগগুলো এনে নিয়ে গেল এবং ওনাকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে ভুলেনি সে। গিফট পেলে ওর মাথা ঠিক থাকে না, আর সেই গিফটগুলো যদি হয় দামি দামি শাড়ি ও অর্নামেন্টস, তাহলে তো কোনো কথাই নেই। এবার মিসেস তারানা বলে উঠলেন, ভাবি এবার আমাকে ওর সাথে কথা বলতে দাও দেখি, তুমি তো মেয়েটাকে ছাড়ছই না একটুর জন্য। মিসেস তারানার কথা শুনে মিসেস ইয়াসমিন ঠোঁট এলিয়ে হাসলেন। বাকিরাও হাসছে তাদের কাণ্ড দেখে। উদিতা তো পুতুলের মতো বসে আছে, সে শুধু দেখেই যাচ্ছে তাদের সবার কর্মকাণ্ড আর শুনছে তাদের কথাবার্তা। মিসেস তারানা উদিতাকে এবার নিজের দিকে ফিরিয়ে নিয়ে উদিতাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, এই যে মেয়ে শোনো, শুধু ভাবির নয়, আমিও তোমার আরেক মা হই। তুমি আমাকে মামুনি বলে ডাকবে সব সময়, বুঝলে? আমার আদরের আশিয়ানের হবু বউ হলে তুমি। আমার ছেলেটা বিয়ে করবে ভাবতে কত আনন্দ লাগছে আমার, তা বলে বোঝাতে পারবো না। এখন শুধু সেই সময়ের অপেক্ষা, কখন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। দোয়া করি আমার মাটা যেন খুব সুখী হয়। এই বলে মিসেস তারানা উদিতার গলায় অনেক সুন্দর একটা ডিজাইনকৃত মোটা সোনার চেইন পরিয়ে দিলেন। সেই সাথে উদিতার হাতে 10,000 টাকা গুজে দিয়ে বললেন, আমার তরফ থেকে আপাতত এই সামান্য উপহার তোমার জন্য, বাকি উপহার সব তোলা রইল, সময় মতন দিয়ে দিব। উদিতার মনে হচ্ছে সে না জানি কোন মাইন্ডকার চিপায় ফেসে গেল। এরা যে হারে গিফট আর টাকা দিচ্ছে, বাপ রে বাপ! উদিতা কখনো ভাবতেও পারেনি যে তার নিজের জীবনে এমন একটা দিন আসবে। সে যতটুকু জানতে পারলো, ওর হবু শ্বশুরবাড়ির লোকেরা যেমন বড় লোক, তার সমান সমান তার হবু স্বামীও সেই লেভেলের বড় লোক। তার স্বামীর একারই অনেক টাকা পয়সা ও ধন সম্পত্তি আছে, কিন্তু উদিতা তো কখনোই এত কোটিপতি কাউকে স্বামী হিসেবে চায়নি। সে তো চেয়েছিল তার স্বামী খুবই সাধারণ পরিবারের ভালো ও চরিত্রবান ছেলে হবে, যার মধ্যে থাকবে না কোনো টাকার গরম, থাকবে না কোনো অহংকার। আশিয়ানও ভালো ছেলে, কিন্তু সে তো হাজারো মেয়ের ক্রাশ। কিন্তু উদিতা তো এমন কাউকে চায়নি যে এত এত মেয়ের স্বপ্ন। আশিয়ান কি সত্যি তাকে সেও স্ত্রী হিসেবে মেনে নিবে? আদৌ সেটা জানা নেই কারো। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ উদিতাকে 20,000 করে মোট 40,000 টাকা সালামি দিলেন। এসব টাকা তাদের মতো বড়লোক বিজনেসম্যানদের কাছে কিছুই নয়। মোটমাট প্রায় 60,000 টাকা শুধু সালামি পেয়েছে উদিতা। মিস্টার এনামুল ও মিস্টার মোর্শেদ এঙ্গেজমেন্টের বিষয়ে আলোচনা করলেন ওনাদের সাথে। কোন জায়গায় ফিক্সড করেছেন তা জানালেন ওনাদের। পরশুদিন কার্ড পাঠিয়ে দেওয়া হবে এখানে, এও জানালেন। আর কালকে অথবা পরশু যে কোনো একদিন আলিয়া ও উদিতাকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হলো ওনাদের। ওনারা কেউ আপত্তি জানালেন না। অবশেষে হাসি মুখে নাস্তা সেরে বিদায় জানিয়ে চলে গেলেন ওনারা সবাই। যাবার আগে এনা উদিতাকে একটা লম্বা হাঁক দিতে ভুলল না। উদিতারও এনাকে ভীষণ পছন্দ হয়েছে। মেয়েটা খুবই ফ্রি মাইন্ডেড। তবে অবাক করা বিষয় হলো সে যতটা সম্ভব আলিয়াকে ইগনোর করেছে। আলিয়াকে ওর একটুও ভালো লাগেনি, কেন জানি। অবশ্য কেউ এটা নিয়ে তেমন একটা মাথা ঘামায়নি। কেউ খুবই আন্তরিকভাবে উদিতাকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলেছিল, আমার ছোট্ট মোটো কিউট পিউট পিচ্ছি যা। উদিতার লজ্জায় লাল হয়ে গেছিল তখন কেয়ার কথা শুনে। তারিন দায়সারাভাবে ভালো থেকো কথাটি বলেছিল জাস্ট, আর কিছু বলেনি। তারপর ওনারা সবাই চলে গেলেন।
ওনারা যাওয়ার পর উদিতা মায়ের হাতে সালামের টাকা ও শপিং ব্যাগগুলো ধরিয়ে দিয়ে রুমের দিকে পা বাড়ালো। সবাই ভীষণ খুশি উদিতার এত ভালো একটা ফ্যামিলিতে বিয়ে ঠিক হয়ে যাওয়ায়। সবাই আরো জমিয়ে এক দফা আড্ডা দিতে লাগলেন ড্রয়িং রুমে বসে। টপিক হলো উদিতার বিয়ে নিয়ে। উদিতার এসব শোনার ইন্টারেস্ট নেই আপাতত। মাগরিবের নামাজটা আদায় করে নিতে হবে, নয়তো কাজা হয়ে যাবে। উদিতা রুমে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নিজেকে দেখে তার ছোটখাটো একটা স্বর্ণের দোকান বলে মনে হচ্ছে। সোনাগুলো থেকে থেকে ভীষণ রকম চিকচিক করছে। এখানে প্রায় 2 কি 2.5 লক্ষ টাকার মতো স্বর্ণ আছে। বড় লোকদের বিরাট কারবার। এসব তো তাদের কাছে কিছুই না। গত পরশু তো আলিয়াকেও প্রায় সমপরিমাণ অর্থ ও গহনা দিয়েছেন ওনারা, তাও যেন কমতি নেই তাদের। আর বিয়েটাও যে ভীষণ ধুমধাম করে হবে এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই তার। হাজার হোক, একজন নামি দামি সফল বিজনেসম্যানদের বিয়ে বলে কথা, যে বিয়েতে শহরের নামি দামি সকল ব্যক্তিত্বরা অবস্থান করবেন। সবাই আশিয়ানের স্ত্রী হিসেবে উদিতাকেও জানবে, চিনবে। সব মেয়েরা তাকে দেখেই হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। উদিতার সৌভাগ্য দেখে ঈর্ষান্বিত হবে। এসব ভেবে সাধারণত একটি মেয়ের ভালো লাগার কথা, কিন্তু উদিতার ভীষণ রকম অস্বস্তি অনুভব হচ্ছে। আলিয়া হলে তো পৈশাচিক আনন্দ অনুভব করত, কিন্তু উদিতা এসবের ধারে কাছেও নেই। সে তার পড়াশোনার চিন্তা করছে। HSC পরীক্ষা দেওয়ার পর যদি বিয়ের প্রস্তাবটা আসতো তাহলে হয়তো উদিতা নির্বিবাদে রাজি হয়ে যেত। তখন সমস্যা হলেও ম্যাচুরিটি থাকতো তার মাঝে। কিন্তু এখন তো সে বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয়। স্বামীর চাহিদা, ভালোবাসা, নিজ সংসার সামলানো এসব সম্পর্কে তার বিন্দুমাত্র আইডিয়া নেই। রান্নাবান্না ও অন্যান্য কাজ করতে পারলে যে সংসারও সামলাতে পারবে তেমনটা কিন্তু মোটেই নয়। এই বয়সে বিয়ে শাদী সম্পর্কে বেশিরভাগ মেয়েরাই অবগত থাকে। প্র্যাকটিক্যালি না করলেও স্বামী সংসার সম্পর্কে অনেক ভালো ধারণা থাকে তাদের। কিন্তু উদিতা সম্পূর্ণ বিপরীত। এসব বিষয়ে সে কখনো কারো কাছ থেকে কিছু জানার চেষ্টা করেনি। মূলত ইন্টারেস্ট ছিল না তার। আর তার বাবা ও ভাই যেভাবে তাকে আগলে রেখেছিল, সবসময় এসব বিষয়ে কারোর সাথে আলোচনা করারও সুযোগ হয়ে ওঠেনি উদিতার। উদিতা এখনো ভাবতে পারছে না যে তার মতো একটা আনস্মার্ট ও অবুঝ টাইপের মেয়েকে কিভাবে আশিয়ানের পরিবারের লোকেরা পছন্দ করলো। এটা খুবই আশ্চর্যের বিষয় মনে হচ্ছে তার। আর বেশি চিন্তা করলে মাথার মগজ ঘোলা হয়ে যাবে। তাই এখানেই চিন্তা ভাবনার ইতি ঘটিয়ে শাড়ি পাল্টে বাসার জামা পরে নিল উদিতা। গহনাগাটিগুলো খুলে বক্সের ভিতর ঢুকিয়ে বক্সটা মায়ের কাছে দিয়ে আবারও রুমে ফিরে এসে ওয়াশরুমে চলে গেল সে অজু করতে। মিনিট 5 পর অজু সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো এক মনে। অফিসে ফাইনাল ইন্টারভিউ শেষে 25 জনের মধ্যে মোট 8 জন মাত্র টিকলো। আর তাদের প্রত্যেকের ইন্টারভিউ স্বয়ং আশিয়ান নিজে নিয়েছে। যারা টিকে গেছে তাদেরকে আশিয়ান কাজের রুলস সমূহ অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিল। কাজে মনোযোগী হওয়ার জন্য শর্টকাট বক্তৃতা দিল তাদের উদ্দেশ্যে। আগামীকাল থেকে কাজে জয়েন করার জন্য বলা হলো তাদের। আশিয়ানের পিএ ইউনুস তাদের কার কি কাজ তার লিস্ট অনুযায়ী বুঝিয়ে দিল। সব কাজ শেষ করতে করতে রাত 8টা হয়ে গেল। আজ আর এক্সট্রা কোনো কাজ নেই আশিয়ানের। তাই অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। একটা সুপার শপের সামনে এসে গাড়ি থামিয়ে সেখান থেকে এনার জন্য ও 2 আদরের ভাতিজি এরাত ও পুতুলের জন্য বেশ কয়েক বক্স চকলেট ও খেলনা কিনল। বাবার জন্য একটা ব্র্যান্ডেড ওয়াচ, মায়ের জন্য এরিয়ার সবচাইতে বড় লাইব্রেরি থেকে 5টা উপন্যাসের বই নিল। মিসেস ইয়াসমিন বই পড়তে ভীষণ ভালোবাসেন, তাই আশিয়া নিজেও একসময় ভীষণ বই পড়া ছিল। ওর নিজের একটা বেশ বড়সড় ব্যক্তিগত লাইব্রেরি আছে নিচতলাতে। প্রায় 15,000-এর মতো বই তার সংগ্রহে আছে। এমন একটা সময় ছিল যখন বই ছাড়া তার কিছুই ভালো লাগতো না। আর এখন পরিস্থিতিটা এমন যে সে বই ছুঁয়ে দেখারও সময় পায় না কাজের চাপে। ইলিয়ানা যাওয়ার সাথে সাথে তার অনেকগুলো অভ্যাস পুরোপুরি রূপে পাল্টে গেছে। বই পড়ার অদম্য উচ্ছ্বাসটাও হারিয়ে গেছে সেই সাথে। এখন আর বই কালেক্ট করাও হয় না, পড়াও হয় না। এসব সুন্দর মুহূর্তগুলোর কথা মনের স্মৃতির পাতায় শুধু জল জল করে। তাই আজ সেই স্মৃতিটাকে জাগিয়ে তোলার উদ্দেশ্যেই নিজে সংগ্রহে রাখার জন্য প্রায় বেছে বেছে 30টার মতো বই কিনল সে। যে বইয়ের টাইটেলটা ভালো লাগছে সেটাই কিনছে। মনে মনে ভাবছে এখন থেকে আবারও নতুন করে বই পড়া শুরু করবে। বই মনকে উৎফুল্ল করতে সহায়ক ভূমিকা পালন করে। বই পড়লে আশিয়ানও নিশ্চয়ই তার জীবনের বিষাক্ত কালো অতীতটা কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকতে পারবে। বাসার অন্যান্য সদস্যের জন্য টুকটাক কেনাকাটা করলো আশিয়ান। তারপর সেগুলো নিয়ে গাড়িতে রেখে আবারও বাসার দিকে গাড়ি ড্রাইভ করতে লাগলো। আজ প্রায় 2 বছর পর বাসায় সঠিক সময় যাচ্ছে আশিয়ান। যদিও আগে প্রায়শই বাসায় আসার পর আবার বের হতো কাজে,
ইলিয়ানা ধোকা দেওয়ার পর থেকে বিনা কারণেই বাসায় দেরি করে আসে সে। মাঝে মধ্যে বাড়ি গিয়ে মদ খেয়ে লেট করে বাসায় আসে। ছেলেরা তো মনোকষ্টের কারণে মিসেস ইয়াসমিনও তাকে কিছু বলতে পারেন না। আশিয়ান কসম কাটাকাটি পছন্দ করে না, নইলে মিসেস ইয়াসমিন কোন দিনই কসম কেটে বসে থাকতেন ছেলের ভালোর জন্য। সারাজ হিসেবে প্রায় 5 বছর ধরে পরিচিত পেয়ে আসছে আশিয়ান। এর আগে সারাজ নামে কেউ ছিল না। ঢাকার নামকারী এক সন্ত্রাসী এমপিকে হত্যা করার পর থেকে সবার মুখে মুখে সারাজের নাম পরিচিত লাভ করে। সেটা অবশ্য আশিয়ানের ইচ্ছাতেই। সবার তো জানা থাকা উচিত যে অন্যায়কারীদেরও জম আছে। পুলিশ তাদেরকে উচিত শিক্ষা না দিলেও তাদের প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য সারাজ আছে। এটা সারা বাংলাদেশ প্রকাশ করা হয়েছে। নিজের সমস্ত ডিটেলস সিক্রেট রেখে খুবই সন্তর্পণে কাজ ছাড়ে তার টিমের লোকেরাও। সে এ ধরনের কাজ করতে নিজের ব্যক্তিত্ব পরিচয় লুকিয়ে ছদ্মনামে বেঁচে থাকতে হয়, নইলে শত্রুরা যে ওত পেতে থাকবে। এতে নিজের চাইতে পরিবারের লোকজনদের লাইফ রিস্ক বেশি থাকে। মিসেস ইয়াসমিন যেদিন জানবেন যে সারাজ খানি হলো ওনার ছেলে আশিয়ান, তাহলে সেই দিনই হয়তো উনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। তাই তো খুবই সূক্ষ্মভাবে নিজের পরিচয় লুকিয়ে রেখেছে সে, যার কারণে আজ তো কেউ তাকে কখনো সন্দেহ করতে পারেনি। তার বিরুদ্ধে এসব ব্যাপারে কোনো প্রমাণ নেই, আর না আছে কারো কোনো অভিযোগ। তাই তো নির্বিবাদে একা একা চলাফেরা করতে পারে সে। কখনো সেরকম কোনো বিপদের সম্মুখীন হয়নি। বাসার সদর দরজা দিয়ে প্রবেশ করলো আশিয়ান বেশ অনেকগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে। আধুনিক আসবাবপত্র দিয়ে সজ্জিত বিশাল বড় ড্রয়িং রুমে বাসার সবাই মিলে আড্ডা দিতে ব্যস্ত। তখন গরমে ঘেমে নিয়ে লাল হয়ে গেছে আশিয়ান। এই মুহূর্তে গোসল না করলে শান্তি মিলবে না। তাই সবাইকে মিষ্টি হাসি উপহার দিয়ে হাই জানিয়ে শপিং ব্যাগগুলো সোফার উপর রেখে গটগট শব্দ তুলে হেঁটে নিজের রুমে চলে গেল সে। বাকি সবাই হাঁ করে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। সবকিছু সবার মাথার উপর দিয়ে প্লেনের মতো চলে গেল। এনা তো বিস্ময় চেপে না রাখতে পেরে বলেই ফেললো, কেউ আমাকে চিমটি কাটো প্লিজ। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আশু ভাইয়া আজ এত জলদি বাসায় ফিরেছে। জাস্ট আনবিলিভেবল। এনার বলতে দেরি হলো, তাসজিদের চিমটি কাটতে দেরি হলো না। এত জোরে চিমটি কাটলো যে এনা বসা থেকে প্রায় লাফিয়ে উঠলো চিৎকার করে। তাসজিদ ইনোসেন্ট লুক নিয়ে বলল, দেখ তুই নিজেই বলছিস যে তোকে কেউ যেন চিমটি কাটে, তাই সেই মহৎ কাজটা আমিই করে দিলাম। ভালো করিনি বল? এনা এত পরিমাণ রেগেছে যে তাসজিদের মাথার চুল প্রচন্ড আক্রোশে ঝাপটা ধরে টানতে টানতে চিৎকার করে বলল, তাসজিদ তার বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন। আমার হাত থেকে তোকে আজ কেউ বাঁচাইতে পারবে না। খবিস পোলা, তোর বাপেরও এত সাহস নাই যে আমাকে চিমটি কাটবে। সেই জায়গায় তুই কোথা থেকে এলি? রাগের চোটে কি বলছে নিজেও জানে না এনা। মিস্টার মোর্শেদ বসে বসে চা খাচ্ছিলেন, কিন্তু এনার বলা লাস্টের কথা শুনে ওনার বিষম লেগে গেল। বেদম কাঁদতে লাগলেন তিনি। মিস্টার এনামুল ওনার পিঠে আলতো করে চাপড় দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলেন। তাজিম আর তাসকিন হাসতে হাসতে সোফা থেকে পড়ে যাওয়ার জোগাড়। হাসতে হাসতে একটার পিঠে আর একটার চাপড় মারছে ওদের কাণ্ড দেখে। এনা অগ্নিদৃষ্টি হেনে তাসজিদের দিকে দমাদম কিল মারছে তার পিঠে। তাসজিদ বেচারা 2 হাত দিয়ে নিজেকে আত্মরক্ষার ভঙ্গিতে ঢেকে রেখেছে। তাহমিদ গলা খাকারি দিয়ে বলে উঠল, এই থামবি তোরা, বেয়াদবের দল। তোদের দেখে আমাদের বাচ্চারাও এরকম মারামারি শিখবে। লজ্জা করছে না তোদের এভাবে বাচ্চাদের মতো কিলাকিলি করতে? তাজিম তাহমিদের কথায় তাল মিলিয়ে বলল, লজ্জা থাকলে তো করবি। ওদের বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরেও এই দুটো এভাবে মারামারি করবে, দেখো। ছি ছি। সেম অন ইউ গাইস। বলদ, এই সেম অন ইউ ছাড়া কোনো ইংলিশ জানিস না তুই? না জানলে বল, ভালো করে শিখিয়ে দি। তাজিম দাঁত কেলিয়ে হেসে বলল, তোদের জন্য এটা ছাড়া আর কিছু মুখে আসে না আমার। আসলেই তোদের লজ্জা হওয়া উচিত। অ্যানাকোন্ডা রাক্ষসী বোন আমার, এবার তো ছেড়ে দে। এত সুন্দর স্টাইলিশ চুল তোকে বেচলেও তো এর মূল্য পাওয়া যাবে না। কি বললি তুই? আজ তোর চুল আমি টেনে ছিঁড়ে কুচি কুচি করে রাস্তায় ফেলে দিব। তোর সাহস কত বড়! আমার নামকে উল্টো পাল্টা কি সব বলে ডাকিস? তোকে আজ উদম কেলানি দিলে তবে তুই ঠিক হবি। এই এসব কি হচ্ছে এখানে? সিঁড়ি বিয়ে নামতে নামতে গম্ভীর কণ্ঠে কথাটি বলে উঠল আশিয়ান। আশিয়ানের গম্ভীরপূর্ণ কথাটি শুনে এনা তাসজিদ দুজনেই ভয় ঢুকিল। এনার হাত আলগা হয়ে গেল তাসজিদের চুল থেকে। এনা সরে দাঁড়াতে তাসজিদ নিজের বেশভূষা ঠিক করে বসলো। এনা দাঁত কেলিয়ে কোনো মতে হেসে ভয়ে ভয়ে বলল, না ভাইয়া, মানে তেমন কিছু নয়। আসলে আসলে ওই তাসজিদটা আমার সাথে খালি ফাজলামো করে। আমার মেজাজ বিগড়ে দেয় ওই শয়তানটা।
তাসজিদের দিকে তাকিয়ে দাঁত কটমট করে কথাটি বলল এনা। তাসজিদ নিষ্পাপ মুখভঙ্গি বানিয়ে বসে আছে গো বেচারার মতো, যেন সে কিছুই করেনি। আসিয়ান হেঁটে এসে তাসজিদের পাশে বসে পড়ল। তাসজিদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কিরে, ওর সাথে লাগিস কেন খালি? তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি কিছু করিনি ভাইয়া, সত্যি বলছি। ওই অ্যানাকোন্ডার কথা শুনো না তো। ওর তো স্বভাব হয় আমার ব্যাপারে মিথ্যা কথা বলা। ভালো কথা জীবনে মুখ দিয়ে বের হয় না। আজ তো একটা বলদ। এনা আবারও রাগে ফুঁসে উঠল। আসিয়ান না থাকলে এখন সত্যি সত্যি মেরে বসত। রাগটা কোনো মতে কন্ট্রোল করে অন্য পাশের একটা সোফায় বসলো সে। আসিয়ানের আড়ালে তাসজিদকে হাত মুঠো করে ঘুষি দেখালো। বিনিময়ে গা জ্বালানো এক হাসি দিল তাসজিদ। আসিয়ান আবারও বলে ওঠে, আর কোনোদিন যদি তোদের কিভাবে মারামারি করতে দেখে, তাহলে সেদিন তোদেরকে আমি এমন ধোলাই দেব যে এরকম কথায় কথায় খোঁচাখুচি আর ঝগড়াঝাটি করা একদম ভুলে যাবি। মাইন্ড ইট। আসিয়ানকে বাসার মধ্যে ছোট বড় সকল সদস্য ভয় পায়। ওর রাগ সম্পর্কে সকলেই অবহিত। তাই তো আসিয়ানের দেয়া হুমকি শুনে এবার পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে গেল। শপিং ব্যাগগুলো নিজের কাছে টেনে নিয়ে আসিয়ান ওর পিচ্চি ভাতিজি দুইটাকে আদুরে কণ্ঠে ডেকে বলল, আমার সোনামণিরা, চাচুর কাছে আসো তো একটু। আসিয়ানের কথা শুনে খুশি হয়ে এরাত আর পুতুল তাদের আব্বুর কোল থেকে নেমে আসিয়ানের কাছে চলে এলো। আসিয়ান দুজনকে কাছে টেনে নিয়ে পালাক্রমে তাদের দুগালে ও কপালে চুমু খেল। আসিয়ান এবার তাদের জন্য আনা খেলনার চকলেটগুলো তাদের দুজনের হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, নাও হ্যাপি আমার সোনামণিরা? এরা তার পুতুল খেলনা ও চকলেটস পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মাথা নাড়িয়ে পড়ল। শুধু থ্যাংক ইউ নয়, মা দিতে হবে আমাকে। এরা তার পুতুল আসিয়ানের দুগালে দুইটা চুমু দিল। আসিয়ানও খুশি হয়ে তাদেরকে আবার চুমু দিল। মিসেস ইয়াসমিন ছেলের হাসি খুশি মুখখানা দেখে তৃপ্তির হাসি হাসলেন। তিনি তো এটাই চান, তার ছেলে সব কিছু ভুলে আবারও আগের মতো হয়ে যাক, আবার আগের মতো সবটা হয়ে যাক। মিসেস তারানা এবার একটা মিষ্টি হাতে নিয়ে গিয়ে আসিয়ানকে খাইয়ে দিলেন। আসিয়ান হঠাৎ মিষ্টিমুখ করে কিছু বুঝতে পারল না। সে প্রশ্নবোধক দৃষ্টিতে মিসেস তারানার দিকে তাকিয়ে আছে। মিসেস তারানা সহাস্য বদনে আসিয়ানের মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, কংগ্রাচুলেশন আমার সোনা বাবুটা। আসিয়ান কিছু বুঝতে না পেরে হাবলার মতো জিজ্ঞেস করল, মামুনি, হঠাৎ কংগ্রেস জানালে যে? মানে বুঝলাম না ঠিক। ভাই, আজ তোমার জন্য আমরা কোণে দেখতে গিয়ে সবকিছু ফিক্সড করে এসেছি। সামনের শুক্রবার তাসকিনের সাথে তোমারও এনগেজমেন্ট। এর জন্য তোমাকে শুভকামনা জানাচ্ছি, বুঝলে? আসিয়ান খুব অবাক হলো কেয়ার কথা শুনে। ওর এই মুহূর্তে ঠিক কেমন রিয়েক্ট করা উচিত তা সে বুঝতে পারছে না। গম্ভীর হয়ে একে একে সবার মুখে তাকাচ্ছে আসিয়ান। সবার মুখে খুশির আমেজ দেখে সে দমে গেল। যাকে বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। এখন করলেই বা কি হবে? কিছুই না। যার জন্য এতদিন দেবদাস হয়ে থেকেছে তাকে তো আর পাবে না। তাহলে মিথ্যে সান্ত্বনা নিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। বাচ্চার বাবা হওয়ার স্বপ্ন সব ছেলেরাই দেখে। আসিয়ানও বেবি অনেক ভালোবাসে, তাই বলে একটা মেয়ের জন্য সে এভাবে নিজের স্বপ্নগুলো ভেসে দিতে পারে না। যাকেই সে বিয়ে করবে তাকেই আগে বাচ্চা নিতে বলবে। এমনও হতে পারে বাচ্চা হয়ে গেলে দুনিয়ার আর কোনো কিছুর দিকে সে আকর্ষিত হবে না, আর ওই ইলিয়ানার চিরদিনের জন্য মাথা থেকে নামবে। সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আসিয়ান হাসি মুখেই বলে উঠল, ভালোই তো, একসাথে দুটো বিয়ে হবে তাহলে। তবে মেয়ে কি আমার মনের মতন হবে? আই মিন আমার টাইপ? আসলে জানোই তো, আমার কথার অবাধ্য টাইপ কোনো মেয়েকে আমার কিন্তু পছন্দ নয়। আর ওভার স্মার্ট কোনো মেয়ের ছায়াও কিন্তু আমি সহ্য করতে পারি না, লাইক আয়েশা। সো আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো। তারিন মনে মনে শয়তানি হাসি দিল আসিয়ানের কথা শুনে। আসিয়ানের বিয়ে ঠিক হওয়ার কথা অনেক আগেই আয়শাকে জানিয়ে দিয়েছে সে। এইসব কথা শোনার পর ড্যাম শিওর কালকেই আয়শা এখানে পাগলের মতো ছুটে আসছে। বিয়ে কি করে হয় তা দেখা যাবে না, মনে মনে নিজেকেই বলছে তারিন। মিসেস ইয়াসমিন এবার ছেলের হাতে একটা স্বল্প নাস্তা ও কফির ট্রে হাতে ধরিয়ে দিয়ে আশ্বস্ত করে বললেন, ও নিয়ে তোর মোটেও চিন্তা করতে হবে না বাবা। তোর চাওয়া পাওয়া থেকেও ঢের গুণ বেশি যোগ্যতা সম্পূর্ণ মেয়েকে আমি তোর জন্য চুজ করেছি।
মেয়েটি যেমনি সাংসারিক, তেমনি পর্দাশীল, তেমনি নামাজি, রক্ষণশীল পরিবারের মেয়ে বলে কথা। ওর বাপ ভাই ওকে স্কুল ছাড়া অন্যত্র কোথাও যেতে দেয়নি। মেয়েটি বাইরের জগৎ সম্পর্কে মোটেও পরিচিত নয়। ঢাকা শহরে এমন মেয়ে আছে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। মেয়েটা অনেক সরল টাইপের, তাসকিনের হবু বউ আলোয়ের সম্পূর্ণ বিপরীত, তবে দেখতে মাত্রায় অতিরিক্ত সুন্দরী। যদিও পর্দার আড়ালে ও সৌন্দর্য লুকায়িত। আমি শিওর তোর অনেক পছন্দ হবে ওকে। পরশু সে আর আলো শপিং করতে আসবে, তখন ওকে দেখে নিস তুই নিজের চোখে। আর হ্যাঁ, ওই দিন অফিস যেতে পারবি না, আগে থেকে বলে দিলাম কিন্তু তোকে। মায়ের কথা মন দিয়ে শুনলো আসিয়ান। যাক, কমপ্লিমেন্ট শুনে ভালোই মনে হচ্ছে। এরকম সহজ সরল সোজা টাইপ মেয়ে দরকার। তবে যতই সরল সোজা হোক না কেন, টাকার প্রতি নিশ্চিত লোভ না থেকে যায় না। এত ভালো মানুষ এই দুনিয়াতে নেই বললেই চলে। এই মেয়েটাকে আপাতত দৃষ্টিতে সরল সোজা মনে হলেও ভেতরে ভেতরে যে শয়তানি থাকবে না তা কি করে হয়। তবে যাকে এখন এইসব চিন্তা করে লাভ নেই। ভালো হলেই ভালো, না হলে কিছু করার নেই। ওকে, তোমার কথাই রইল, যাব না আমি ওই দিন অফিসে। আর হ্যাঁ, এঙ্গেজমেন্টের কার্ড শুধু তাসকিনেরটাই বানিয়েছো নাকি? না, আজকে তোমাদেরটাও অর্ডার দিয়ে ফেলেছি আমি। কালকেই দিয়ে যাবে সব কার্ড। পরশুর মধ্যে আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে যাবে আশা করছি। আর কার্ডের ডিজাইন আমার এনামামনি নিজেই পছন্দ করেছে। আমার একমাত্র আদরের বোন চুজ করবে না তো কে চুজ করবে? হ্যাঁ, 6 জন ভাইয়ের একমাত্র বোন বলে কথা। হ্যাঁ, আমার মেয়েটার চয়েস মাশাল্লাহ। তারপরও তুমি নিজে সবকিছু একবার চেক করে নিও। ইটস ওকে বাবা, আমার দেখতে হবে না, তোমরা যা ভালো বোঝো তাই করো। ভাইয়া, তোমায় বলতে ভুলে গিয়েছিলাম, কালকে তোমার জন্য বেশ কিছু কাপড় চোপড় কিনে এনেছি। তুমি যে ব্র্যান্ডের কাপড় পরো সেই ব্র্যান্ডের। তুমি দেরি করে বাসায় এসেছিলে, তাই বলতে ভুলে গিয়েছিলাম, সরি। তোমার ওয়ার্ড্রোবের মধ্যে ব্যাগগুলো রেখেছি আমি, একবার চেক করে দেখে নিও পছন্দ হয় কিনা তোমার। তুই এনেছিস যখন, তাহলে তো অবশ্যই পছন্দ হবে। এই রে, তোর জন্য তোর পছন্দের চকলেটস কিনে এনেছি। এই বলে একটা বড় চকলেটের বক্স এগিয়ে দিল আসিয়ান এনার দিকে। এনা খুশিতে ডকবক করে বক্সটা হাতে নিয়ে নিল, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। তারশিদ এনার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, একা একা খাস না, আমাকেও কয়েকটা দিস, না হলে তোর পেটে ব্যথা করবে। এনা মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে বক্সটা ঝটপট সরিয়ে দিয়ে বলল, আসছে আমার নবাব। এত বড় তামড়া ছেলে কিনা চকলেট খাবে, জাহান্নামে যা তুই। আগে আমার সাথে ঝগড়া করার সময় মনে ছিল না? এখন কোন মুখে চকলেট চাস? বা হ্যাঁ কোথাকার, জানি, সর এখান থেকে। তাজিম নিজের কপালে চাপড় মেরে বলল, তোরা আর জীবনও শুধরাবি না। একটু আগে আশু ভাইয়া কি বললো, এখন আবার শুরু করেছিস তোরা এই গেম সেম অন ইউ গাইস। আবার যদি তুই ওই আবাল মার্কা ডায়লগ সেম অন ইউ গাইস বলছিস, তো তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তারশিদের কথা শুনে তাজিম ভেঙচি কাটলো। আসিয়ান একে একে সবার জন্য কিনে আনা টুকটাক গিফটগুলো বিতরণ করলো। মিসেস ইয়াসমিন নতুন উপন্যাসের বইগুলো পেয়ে ভীষণ খুশি হলেন। তাহমিদ এবার আসিয়ানকে লক্ষ্য করেই বলে উঠল, কি রে আসিয়ান, আম্মুর কাছ থেকে শুনলাম তুই নাকি বিয়েটা অনুষ্ঠান করে জমজমাট ভাবে করতে চাস না, তা কি ঠিক? আসিয়ান গলা খাকারি দিয়ে বলে উঠল, আসলে আমি ঘরোয়াভাবে বিয়েটা সারতে চাইছিলাম আর কি। বেশ ঝাঁকজমক হবে, বিয়েতে ভেজাল বেশি, তাই। তারশিদ আবারও দাঁত কেলিয়ে বলে উঠল, তা বললে তো শুনছি না ভাইয়া। তুমি একজন টপ বিজনেসম্যান হয়েও চুরের মতো লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে চাও, তা তো ঠিক না। তোমার বিয়ে খাবো বলেই তো আমি, তাজিম, তাসকিন ভাইয়া, আসিফ ভাইয়া, তৌহিদ ভাইয়া এত বছর ধরে হাত ধুয়ে বসে আছি, তীর্থের কাকের মতো অপেক্ষা করে আসছি। সেই তোমার বিয়ে এত নিরামিষভাবে হয়ে যাবে তা তো আমরা সাধারণ জনতা মেনে নিতে পারি না। তোমার বিয়ে আমাদের ইচ্ছা মতো হতেই হবে। তোরা ডাফাররা তো আমার পিছনেই পড়ে আছিস। নর্মাল ভাবে বিয়ে করলে তো এত ঝামেলার সম্ভাবনা থাকে না, শান্তিতে বিয়ে করা গেল, পরে একসময় মিডিয়াকে জানিয়ে দিলেই হবে, ব্যাস লেটা চুকে গেল। বেশি কথা বলিস না তুই ভাই, বিয়ে মানুষের জীবনে একবারই হয়, বারবার হয় না। তো বিয়েটা যাতে সারা জীবন একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে, সেরকম ভাবেই তো বিয়েটা করা উচিত, তাই না?
তোর কোনো কথাই শোনার দরকার নেই আমাদের। বিয়েটা আমাদের ইচ্ছেতেই হবে। সো তুই মাঝখানে এসব ফাও কথা আর কখনো ঢোকাবি না। তুই চুপ থাক। হ্যাঁ ভাইয়া, এই বিষয়টি অন্তত আমাদের মন মতো হ্যান্ডেল করতে দাও। তুমি কিছু বলার দরকার নেই। জানো আমার আর দাসজিতের কত শখ যে তোমার বিয়েতে আমরা ইংলিশ গানের সাথে ডান্স করব, আমরা সব ভাইয়েরা সেম ডিজাইনের শেরওয়ানি পরব। কত শখ তোমার বিয়ে নিয়ে আমাদের। প্লিজ এভাবে আমাদের খুশিতে বাগড়া দিও না। ভাইয়া তুমি জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করতে বাধ্য। আমি ইতিমধ্যে সব প্ল্যানিং করে ফেলেছি, তাই তোমার এইসব কথা আমরা কেউ শুনছি না। তুমি শুধু দেখে যাও, আর কিছু করতে হবে না। রাজি হয়ে যা বাবা, এবং করিস না। আমরা সবাই তোর বিয়ের অনুষ্ঠানের জন্য আগ্রহ নিয়ে বসে আছি। আমাদেরকে এভাবে আশাহত করিস না। এত এত রিকোয়েস্ট শুনে আসিয়ান আর মানা করতে পারলো না। নিজের জন্য সবার খুশিকে নষ্ট করতে চায় না সে, তাই দীর্ঘশ্বাস ফেলে বিরস বদনে বলল, ওকে, তোমাদের যেরকম ইচ্ছা সেরকমই করো, মানা করব না। তবে আমাকে বেশি ঝামেলায় জড়াতে পারবে না, আগেই বলে রাখলাম। আর মিডিয়াকে কন্ট্রোলে রাখার দায়িত্ব তোমাদের। আমি ওসব প্যাচালের মধ্যে নেই কিন্তু। ও তুই চিন্তা করিস না, বাদ বাকি সব আমাদের দায়িত্ব। তোর বড় ভাইরা আছে ওসব কাজের জন্য। তুই খালি আমাদের তালে তাল মিলাবি, ব্যাস, তোকে আর কিছুই করতে হবে না। বাহ, আমি তো বানের জলে ভেসে এসছি মনে হয়। সেলিব্রিটিদেরকে দেখছি আলাদা কদর করা হয়, আমাদের তোষামুদিতে মনে হচ্ছে খালি আশুরই বিয়ে হচ্ছে, আর আমি এমনি দর্শক মাত্র। তো এটা তো শুধুমাত্র আসিয়ানের ক্ষেত্রে বলা হয়নি রে গাধা, এর মধ্যে তুইও তো শামিল আছিস। তাহলে এত জেলাসি কিসের জন্য শুনি? আমার ভাই তো মেয়েদের মতো হিংসুটে হয়ে যাচ্ছে দেখা যায়। কি ভাইয়া, এত জলে কে রে? তোমাদের দুজনের কথাই তো বলে হচ্ছে। তাসকিনের গাল ফোলানো দেখে সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এভাবে হাসি ঠাট্টার মধ্য দিয়ে ঘন্টা দুয়েক কেটে গেল। রাত প্রায় 11টার দিকে ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। আসিয়ান রুমে এসে বারান্দায় রাখা সোফায় বসে কিছুক্ষণ স্মোকিং করলো। তারপর মনের কষ্ট কিছুটা হালকা করে বারান্দার রুমে ডোর লক করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো আরো কিছুক্ষণ ফোন টেপে। তারপর ঘুমিয়ে গেল সে। কালকে থেকে অনেক কাজ আছে। যত সময় যাচ্ছে এঙ্গেজমেন্টের দিন প্রায় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। এক একজনের ওপর এক একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তামজিদ, তাহমিদ আর তাজিমের ওপর আত্মীয় স্বজনদের এঙ্গেজমেন্টের দাওয়াত দেওয়ার দায়িত্ব পড়েছে। কালকে থেকে শুরু করবে ওরা। কাকে কাকে কার্ড দিতে হবে তার লিস্ট আগেই করা হয়ে গেছে। তাসজিদ যাবে ওই কনভেনশন হলে যেখানে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হবে বলে ঠিক করা হয়েছে। সে গিয়ে সবকিছু ডেকোরেটিং এর সিস্টেম ও স্টাইল দেখিয়ে দিয়ে আসবে। তারিন, এনা ও কেয়াকে কোনের বাড়িতে এঙ্গেজমেন্টের তথ্যের জিনিসপত্র সব কেনা ও সাজিয়ে প্যাকেট করার দায়িত্ব দেওয়া হয়েছে। মিস্টার মোর্শেদ ও মিস্টার আনিসুল ইনভাইটেড। সকল গেস্টদের খাবার তাপারের ব্যাপারটা নিজেদের দায়িত্বে নিয়েছেন। কোন মুরগি কিনতে হবে, কত কেজি গরুর মাংস, সোনালিকা মুরগি, রুই মাছ, বোয়াল মাছ, গলদা চিংড়ি মাছ, আরো যা যা লাগবে তার লিস্ট করায় ব্যস্ত ওনারা। শহরের সবচেয়ে বেস্ট শেফদের হায়ার করা হয়েছে রান্নার জন্য। বাংলাদেশের সফল বিজনেসম্যান আসিয়ান তায়েফ চৌধুরী ও তার ভাই এহতেশাম তাসকিন চৌধুরী এঙ্গেজমেন্ট বলে কথা। ধুমধাম করে সব না করলে কি হয়? তাই তো এত এত ব্যস্ততার সবার মধ্যে বিরাজ করছে। এদিকে উদিতা নিজ রুমে বিছানায় বসে আছে। বসে বসে চিন্তা করছে যে আজ কি থেকে কি হয়ে গেল। এত জলদি বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে হবে তা কখনোই ভাবেনি সে। তাও তার থেকে গুনে গুনে 10 বছরের বড় একটা ছেলেকে বিয়ে করতে হবে। আলিয়ার সাথে তাসকিনের বয়সটা মানায়। তাসকিন আলিয়ার থেকে মাত্র 2-3 বছরের বড়। আর ওই লোকটা মানে আসিয়ান, সে তো প্রাপ্তবয়স্ক একজন পুরুষ মানুষ। সঠিক সময়ে বিয়ে করলে এক বাচ্চার বাপ হয়ে যেত সে। উদিতার মাথায় এসব আবল তাবল চিন্তা ভাবনা চরকার মতো ঘুরপাক খাচ্ছে। ও যখন এসব চিন্তা করতে ব্যস্ত তখন আলিয়া তার রুমে এসে ঢুকলো। তার এক হাতে একটা মিনি কোকের বোতল, আর এক হাতে বড় একটা স্মার্টফোন। প্রচুর ভাবের সহিত কোকের বোতল দুলিয়ে দুলিয়ে এগিয়ে এসে বেয়াদবের মতো উদিতার সামনের টেবিলটাতে বসলো সে। উদিতা এক পলক তাকালো আলিয়ার দিকে। ওর মুখে কিসের জানি ফেস প্যাক লাগানো, ভূতের মতো লাগছে দেখতে ওকে। আলিয়া উদিতাকে উদ্দেশ্য করে বলল, কিরে এরকম হাদার মতো বসে আছিস কেন?
তোর তো এখন খুশিতে নাচার কথা। বাংলাদেশের ফেমাস বিজনেসম্যান অ্যান্ড হাজার মেয়ের ক্রাশের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, বুঝতে পারছিস তুই? তোর তো কপাল খুলে গেল রে। অবশ্য বাইরে থেকে গোবেচারা মুখ বানিয়ে রাখলো, ভেতর ভেতর যে তুই আনন্দে ফেটে পড়ছিস তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। উদিতা কিছুটা বিরক্তি নিয়ে তাকালো আলিয়ার দিকে। এসে গেছে পিঞ্চ মারার জন্য। ওর মতো বলদের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, হাত ধুয়ে উদিতার পিছনে পড়ে থাকে সবসময়। বেয়াদবের মতো কথাবার্তা। বয়সে তো সে উদিতার থেকে অনেক বড়, তারপরও কথায় কথায় উদিতাকে খোঁচা মারতে ছাড়ে না। সব কিছুতে মাতব্বরি না করলে মনে হয় ওর পেটের ভাত হজম হয় না। উদিতা কাট কাট গলায় জবাব দিল, ভালো করে জানো তুমি যে আমি কোন টাইপের মেয়ে। জেনে শুনে যদি এমন কথা বলো তাহলে আমার আর তোমাকে কিছু বলার নেই। আমার ভাগ্য আল্লাহ যার সাথে জুড়ে দিয়েছে তার সাথেই আমার বিয়ে হবে। এখন কাকের মতো কাকা করলেও আমার ভাগ্য পাল্টে যাবে না নিশ্চয়ই। উদিতার বলা কথা শুনে আলিয়ার মুখ কালো হয়ে গেল। বিব্রত কণ্ঠে ব্রুকুচকে বলল, ওয়েট, তুই আমাকে কাকের সাথে তুলনা করলি? বিয়ে ঠিক হতে না হতেই দেখছি মুখে বুলি ফোটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি যে বলো না আপু, তোমাকে কাকের সাথে তুলনা করব কেন? কাকের সাথে তো তুলনা করছি তাদেরকে যারা আমার ভালো সহ্য করতে পারে না, আমার ভাগ্যকে হিংসা করে। তাহলে তুমিও তাদের দলে অন্তর্ভুক্ত নাকি আপু? আলিয়া এ কথা শুনে আমতা আমতা করে বলল, না 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 না, তো আমি কেন তোকে হিংসা করতে যাব? আমারও তো ওই পরিবারের ছেলের সাথে বিয়ে হচ্ছে, তাহলে তোকে কেন শুধু শুধু হিংসা করতে যাব শুনি? হ্যাঁ তাই তো, তুমি কেন হিংসা করতে যাবে? তুমি তো আমারই ফুপ্পির মেয়ে হও, আমার বড় বোন। তবে সম্পর্কে আমি তোমার বড় যা হব, বুঝলে আপু? তোমার হবু বাসরের হবু বউ। আলিয়া ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, তো এখন কি তোকে সালাম দিয়ে জি আপনি করে তোকে তোর সাথে কথা বলতে হবে নাকি? আরে না, এইসব কেন করতে যাবে তুমি? তবে ভাসুরকে যেভাবে রেসপেক্ট করবে তার বউকেও তো সেভাবেই ট্রিট করতে হবে, না হলে মানুষ তোমাকে বেয়াদব মেয়ে মনে করবে। ইয়ার কি মারছিস আমার সাথে? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। উদ্রিতা, খুব জানা গজিয়েছিস তোর, তাই না? বড়লোক ছেলের সাথে বিয়ে হচ্ছে দেখে এখনই আকাশে ওড়া শুরু করছিস। ফিউচারে না জানি কি করবি। বরের টাকা বেশি দেখে এত লাফালাফি করার কিচ্ছু নেই। দেখে নিস, ওই ছেলে তোকে কখনোই ভালোবাসবে না। উদিতা ওর কথা শুনে একদম ঠান্ডা গলায় মুখের উপর জবাব দিল, ওইসব দিচ্ছ, দিলেও কি না দিলেও কি, আই ডোন্ট কেয়ার দ্যাট। আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছে সেটা একমাত্র তিনিই ভালো জানেন। তোমার এসব বলাতে আমার কিছু যায় আসে না। আমি আদিও স্বামীর ভালোবাসা পাবো কি পাবো না তাও একমাত্র আমার আল্লাহও বলতে পারে। তুমি নাও, মনে রেখো, অন্যকে হিংসা করে নিজে কখনো ভালো থাকা যায় না। সব চাইতে বেশি ভালো হয় তুমি তোমার রাস্তা মাপো আর আমি আমারটা। আমাকে নিয়ে তোমার এত মাথা না ঘামালেও চলবে, আশা করি বুঝতে পারছো। আর যাও গিয়ে আরো বেশি করে রূপচর্চা করো, না হলে বিয়ে সেজে আমাকে ডাউন মারবে কি করে শুনি? উদিতার ঠান্ডা গলার জবাব শুনে আলিয়ার রাগে সারা গা জ্বলে গেল। রাগে সাপের মতো ফনা তুলে তোকে আমি দেখে নিব টাইপ লুক দিয়ে উদিতার দিকে এক পলক তাকিয়ে রুম থেকে হন হন করে বেরিয়ে গেল। আলিয়া রুম থেকে বেরোনোর সাথে সাথে শাহরিয়ার এসে রুমে ঢুকলো। আলিয়ার যাওয়ার পানে অবাক হয়ে তাকালো সে। বুঝতে পারলো না এত রেগে গেল কেন আলিয়া। উদিতা ভাইকে দেখেই ঠিকঠাক হয়ে বসলো। আগে থেকেই বড়সড় ওড়না দিয়ে গা মাথা সব ঢাকা ছিল। শাহরিয়ার এসে বোনের পাশে বসলো। উদিতা নরম আর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে ভাইয়া? আয়লা এত রেগে গেল কেন? কি জানি, আমার এত খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে ওর রাগের কারণ খুঁজতে যাব। বাদ দাও তো ওর কথা। শাহরিয়ার আর কোনো জোর করলো না উদিতাকে এ ব্যাপারে, কারণ কিছুটা হলেও আলিয়ার রাগের কারণ সে আন্দাজ করতে পারছে। আলিয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে শাহরিয়ার বোনের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, এই কদিন থেকে অনেক মিস করছিলাম বোন। বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল তোকে ছাড়া। আমি তোমাদেরকে প্রচুর মিস করেছি ভাইয়া। ফুপিকে বলছিলাম বাসা যাওয়ার কথা, উনি এক প্রকার জোর করে আটকে রেখেছিল আমাকে, নাইলে কবেই চলে যেতাম। ভাবি কই? তানিয়া ভাবির সাথে রান্নাঘরে রান্না করছে। আর আমার পিচ্চি ভাতিজাটা কই? সারাদিন ধরে তার দেখা নেই। একবার এসে দুই গালে চুমু দিয়ে চলে গেল, আর আসেনি।
ওই তো মুরাদ ভাইয়ের ছেলে মেয়েদের সাথে তান্না আর তানির সাথে খেলায় মত্ত হয়ে আছে। একদিন পর খেলার সাথী পেয়েছে তো তাই। ও শাহরিয়ার উদিতার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে বলে উঠল, আমার বোনটা অনেক বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। ভাবা যায়, এখনো মনে হচ্ছে এই তো সেদিন এই পিচ্চি বোনটাকে কোলে নিয়ে দোকানে যেতাম চকলেট চিপস কিনে দিতে। আমার গলা জড়িয়ে ধরে কত শত বায়না ধরতো আমার বোনটা। উষার বিয়েতে কথা শুনে এত কষ্ট হয়নি আমার, যতটা তোর বিয়ের কথা শুনে অনুভব করতে পারছি। ভাইয়ের বলা কথা শুনে উদিতাও কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কষ্ট তো আমারও অনেক বেশি হচ্ছে ভাইয়া। তোমাদেরকে ছাড়া আমি কি করে অন্য একটা অচেনা জায়গায় গিয়ে থাকবো? এখানে ফুপির বাসায় আসার পর থেকেই চিন্তা করছি কখন বাসায় যাব, কখন তোমাদের দেখব। এতদিন ছটপট করে করে দিন কেটেছে আমার, আর এখন এমন একটা জায়গায় যেতে হবে যেখানে চাইলেও তোমাদেরকে দেখতে পারবো না, ইচ্ছে করলে তোমাদের কাছে ছুটে আসতে পারবো না। এখন বিয়ে না করলে কি হতো না ভাইয়া? তোমাদের ছাড়া কি করে থাকবো আমি? শাহরিয়ার প্রত্যুত্তরে কিছু বলতে পারল না, তারও গলা ধরে এসেছে। কিছু না বলে চোখ মুছে লম্বা করে একটা দম নিল সে। বুঝতে দিল না উদিতাকে যে তার চোখে পানি চলে এসেছে বোনের কথা শুনে। হাসি মুখে বোনের কপালে একটা চুমু দিয়ে বলল, মন খারাপ করিস না বনু, মেয়েদের জন্য বিয়ে একটি অনিবার্য পরিণতি। তুই তো কত শত ইসলামিক বই পড়ছিস, নিশ্চিত জানিস মেয়েদের জন্য বিয়েটা কত জরুরি। শরীয়ত অনুযায়ী তোর এই বয়সটা বিয়ের জন্য পুরোপুরি পারফেক্ট। আর এই দুনিয়ায় আশিয়ানের মতো ভালো ছেলে পাওয়া অনেক দুষ্কর। আমি ভাই হয়ে নিশ্চয়ই আমার বোনকে এরকম একজনের হাতে তুলে দিতে পারি। ছেলের বিষয়ে সবকিছু জেনে, ওদের পরিবারের ব্যাপারে সমস্ত ডিটেলস জেনে তারপর আমি বিয়েতে রাজি হয়েছি। আমরা সবসময় তোর ভালো চাই বনু, ভাইয়ের ওপর এতটুকু ভরসা তো রাখতে পারিস। কথা দিলাম ঠকবি না। আর রইল আমাদের কথা, তোর বিয়ের পর আমরা কয়দিন পর পরই তোকে দেখতে যাব, আর আশিয়ানকে বলে দিব তোকে আমাদের বাসায় দিয়ে আসতে। দেখবি তখন আর একটু মন খারাপ লাগবে না, অভ্যাস হয়ে যাবে তখন। উদিতা ভাইয়ের ভরসামূলক কথা শুনে শান্ত হয়ে গেল। আর যাই হোক, তার ভাই কখনো মিথ্যা বলতে পারে না, তা সে খুব ভালো করে জানে। মুচকি হেসে বলল, আচ্ছা ভাইয়া, তোমার কথাই মানলাম। শাহরিয়ার প্রশান্তির হাসি হাসলো। অ্যাটলিস্ট বোনের মুখে তো হাসি ফোটাতে পারলো। বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা বোন, আমরা এখন যাই, তুই একটু টেনশন করবি না, কিন্তু মনে রাখিস আল্লাহ তার বান্দার জন্য যা করে সবসময় ভালোর জন্যই কিন্তু করেন। ভাইয়া, মনে থাকবে। এই তো আমার সোনা বোনটা। এই বলে শাহরিয়ার বসা থেকে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। উদিতা তার ভাইয়ের যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ রাতটা মিস্টার আনিসুলের পরিবারের সবাই মিসেস লিমার বাসায় থেকে গেলেন। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পরিবারের বড়রা মিলে ড্রয়িং রুমে বসে বিয়ের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের দরকারি কথোপকথনে মেতে উঠেছেন। পরিবারের দুটো মেয়ের বিয়ে বলে কথা, আলোচনা ছাড়া এমনি এমনি তো আর সব হয়ে যায় না। মিস্টার গোলজার মিস্টার আনিসুলকে উদ্দেশ্য করে বলে উঠলেন যে, বলছি কি আনিস, উদিতার এনগেজমেন্ট তো আমাদের বাসা থেকেই হোক, কি বলো? এনগেজমেন্ট তো শেষ, বিয়ের আগে নয় তোমাদের বাসায় চলে যেও, আর নয় বিয়ের শেষ পর্যন্ত এইখানেই থেকে যাও তোমরা সবাই। আমাদের বাসাটা পুরনো আলমারের হলে কি হবে, নেহাত কম বড় নয়, অনেকগুলো রুম খালি পড়ে আছে। আত্মীয় স্বজন আসলে কোনো অসুবিধা হবে না আশা করছি। মিসেস লিমাদের বাসাটা বেশ পুরনো আমলের, ওনার শ্বশুরের নিজ হাতে তৈরি বাসা এটা। মিস্টার গোলজারের কথায় সাই দিয়ে মিসেস লিমাও বললেন, হ্যাঁ রে আনিস, এঙ্গেজমেন্ট অবধি না হয় এখানে থাক সবাইকে নিয়ে, তারপর না হয় নিজের বাসায় ফিরে যাবি। এখান থেকে শাহরিয়ার অফিসও কাছে, আর তোর ভার্সিটির কাছেই আছে, কোনো অসুবিধা হবে না। ওনাদের কথা শুনে মিস্টার আনিসুল আমতামতা করে বললেন, কিন্তু এরকম থেকে গেলে তো আর হয় না। দুলাভাইয়ের আত্মীয় স্বজনের মতো আমারও অনেক আত্মীয় স্বজন আছে। উদ্রিদার বইয়ের কথা শুনে তারাও খুব দ্রুত চলে আসবে। বড় ভাই আর ওনার পরিবার সবাই আসবে, উদ্রিতার নানুর বাড়ির লোকেরাও আসবে। এতজনের জায়গা কি আর হবে বলো? ওসব তোমার চিন্তা করতে হবে না মামা, রুম ভাগ বাটোয়ারা করেও থাকা যাবে। বিয়ে বাড়িতে থাকার জায়গার শর্ট পরে ঠিকই, তবে মানিয়ে নিতে পারলে জায়গা হয়ে যায়। ছেলেদের জন্য আলাদা 1 অথবা 2 রুম বরাদ্দ থাকবে, আর মেয়েদের জন্য 1-2 রুম।
আর বাকি রুমগুলো ভাগ বাটোয়ারা করে বড়রা থাকবে, কোনো অসুবিধা হবে না আশা করি। তুমি এখানে থাকলে ভালো হবে মামা, কারণ এক হাতে তুমি এত সব কিছু সামলাতে পারবে না। এর মাঝে তোমার ভার্সিটি যেতে হবে, এনগেজমেন্ট ও বিয়ের আগে মিস দিলে সময় মতো ছুটি পাবা না। আর শাহরিয়ারেরও সেম কন্ডিশন। আমার আর বাবার ওসবের বালাই নেই, নিজের ব্যবসা আছে, আমরা ব্যবসায়ের কাজে না গেলেও আমাদের লোকেরা তা দেখবে। এই জন্য বলেছিলাম আর কি, থেকে যাও এখানে। আব্বু, ভাইয়া ঠিকই বলেছে। এখন আমরা বাসায় চলে গেলে এক হাতে এত কিছু মোটেও সামলাতে পারবো না। আমরা কাজে চলে গেলে বাসায় ছেলে মানুষ একজনও থাকবে না। এখন একজনের সাথে থাকাটা আমাদের জন্য এক প্রকার জরুরি বলা যায়। কালকে অফিস থেকে আসার সময় বাসায় উঠে না হয় জরুরি কাপড় চোপড় আর টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসবো এখানে, কি বলো? মিস্টার আনুসুল সবার কথা শুনে বেশ কিছু সময় গম্ভীর হয়ে চিন্তা ভাবনা করলেন। তারপর কিছু একটা ভেবে রাজি হয়ে গেলেন তিনি। বেশ, তাহলে তাই হোক। শাহরিয়ার, কালকে তুমি ওসমান আর তোমার মাকে নিয়ে ওর বাসায় যাবে। তারপর প্রয়োজনীয় যা যা লাগবে তা সব নিয়ে আসবে। আর আসার সময় বাজার টাজার করে নিয়ে এনো। আর চালের বস্তা একটা কিনে নিয়ে এসো সাথে। বুঝতেই পারছো অনেক মেহমান আসবে, তাদের তো খেতে হবে। তোর এসব চিন্তা করতে হবে না রে পাগল, আমরা আছি তো, সব সামলে নিব। না না না, তারপরেও এভাবে তোমাদের উপর বোঝা হয়ে লাভ নেই। আমার অদৃতের মতো আলিয়ারও তো বিয়ে, আলাদা একটা খরচ আছে না? আমাদের দুই পরিবার মিলে তো সব বহন করতে হবে। তাহলে তোমাদের সমঝোতার একটা ব্যালেন্স আসবে, খুব সুন্দরভাবে সব সম্পূর্ণ হবে। তা নয়, ঠিক আছে, তবে আজকের মধ্যে আমাদের নিকট আত্মীয়দের ফোন করে দাওয়াত দিলে ভালো হয়। আর আমি আমার ভাই বোন সবাইকে গিয়ে দাওয়াত দিয়ে এসেছি গতকালকে। তারা কালকে দুপুরের মধ্যে চলে আসবে। এখন বাকিদের ইনভাইট করে ফেললে ভালো হবে, একটা চাপ থেকে মুক্তি অবশ্যই পাবো। তোমার ওসব ভাবতে হবে না, বাকি আত্মীয় স্বজনেরা আমি ফোন করে জানিয়ে দিয়েছি আগেই। এখন অনিতার বাবার বাড়ির লোকেদের দাওয়াত দিলেই হয়ে যাবে। এই দায়িত্ব আনিসের উপরেই ছেড়ে দাও। আনিস, তুই তাদেরকে বলে দিস। তা বলবো না, সমস্যা না। ওনারা ফোন দিয়ে জানিয়েছে যে এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটা করতে পরশুদিন দুপুরে 1টার পর উদ্রিতা আর আয়েশালাকে নিয়ে আসিয়ান এবং তাসকিন আসবে এখানে। আমাদের পরিবার থেকে কেউ কেনাকাটা করতে চাইলেও তাদের সাথে জয়েন হতে পারবে, তবে তাদের পরিবার থেকে শুধু তারা ভাই বোনেরাই। আসিয়ানের ভাবি যাবে শপিং মলে, বয়স্করা মেবি কালকে যাবে। ভালোই তো, তোমরা যাও, কালকে গিয়ে যাবতীয় শপিং টপিং করে এসো। সিরিয়াল বই, সিরিয়াল শপিং সেজে ফেলে তাহলে আর বেশি ঝামেলা সৃষ্টি হবে। ওরা পরশুদিন গিয়ে নিশ্চিত কেনাকাটা করতে পারবে। ঠিক বলেছো দুলা ভাই, তাই করতে হবে। কালকে তাহলে আপু, তানিয়া, ওসামা, অনিতা, পিচ্চি বাচ্চাদের ও আত্মীয় যারা আসবে তাদের নিয়ে ওনাদের সাথে শপিংয়ে চলে যাও। গিয়ে এনগেজমেন্ট ও মেহেদি, গায়ে হলুদ, বিয়ে ও রিসেপশন পার্টিতে যা পড়বে তা কিনে নিয়ে আসো। কালকে মুরাদও কাজে যাবে না, আর শাহরিয়ারও হাফ ডিউটি আছে। চাইলে আমিও যেতে পারবো তোমাদের সঙ্গে। আরতের ভার ম্যানেজারের উপর ছেড়ে দিয়ে দুলাভাইও যেতে পারবেন তোমাদের সাথে। তা যা বলছো আব্বু, তাহলে এই কথাই রইল। আমি ওনাদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, তাই কর তুই। ওনাদেরকে ফোন করে জানিয়ে দে যে আমরা কালকে তাদের সাথে যাচ্ছি। ওকে। শাহরিয়ার বাইরে চলে গেল তাদেরকে ফোন করে বিষয়টা জানাতে। ড্রয়িং রুমে আলোচনা চলছে সমানতালে। মেয়েরা তারা আলোচনা করছে কে কি কিনবে তা নিয়ে। কিছুক্ষণ পর শাহরিয়ার এসে জানালো ওরা কালকে এখানে আসবে গাড়ি নিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে। তাদেরকে নিয়ে অতঃপর শপিং করতে বসুন্ধরা সিটিতে যাবে সবাই। এসব আলোচনা শেষ করে রাতে 11:30টায় যে যার রুমে চলে গেল ঘুমাতে। আজ উদিতার সাথে উদিতার আম্মু মিসেস আনিতা ঘুমাবেন। মিসেস আনিতা মেয়ের মাথায় হাত বুলিয়ে ওনার ছোটবেলার গল্প বলছেন। উদিতাও পরম আবেশে মাকে জড়িয়ে ধরে মন দিয়ে শুনছে মায়ের কথা। একটা সময় গল্প শুনতে শুনতে উদিতা ঘুমিয়ে গেল। মিসেস আনিতা মেয়ে ঘুমিয়ে গেছে দেখে মুচকি হেসে মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দিয়ে নিজেও চোখ বন্ধ করলেন। একসময় তিনি নিজেও ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে হতে না হতে মিস্টার মোর্শেদের বন্ধুর মেয়ে আশা চৌধুরী হাউসের প্রায় ছুটে এলো। চৌধুরী পরিবারের সবাই তখন ব্রেকফাস্ট করতে বসেছিল। আশার হঠাৎ আগমন ছিল কাম্য ছিল না কারোরই। তাসজিদ ভয়ে ঢোক গিলল, না জানি কোন ড্রামা সৃষ্টি করবে এই নাকার ষষ্ঠী মেয়েটা।
মিসেস ইয়াসমিন আশিয়ানের জন্য ভয় পেলেন। আশা উল্টোপাল্টা কিছু করলে আজ নির্ঘাত আশিয়ানের হাতে থাপ্পড় খাবে। ওদিকে তারিন আশার আগমনে মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। এবার সে নিশ্চিত হলো এই বিয়েটা আর হবে না। আয়শা নিশ্চয়ই আসিয়ানের বিয়েটা ভেস্তে দিবে। যে মেয়ে আসিয়ানের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও বেহায়ার মতো পিছু পিছু ঘুরেছে, সেই মেয়ে তো সহজে আসিয়ানকে এখন অন্য মেয়ের হাতে তুলে দেবে, তা ভাবাটাই বোকামি। আশা এসেই চিৎকার চেঁচামেচি শুরু করলো। ন্যাকা কান্না করে মিস্টার মোর্শেদের কাছে গিয়ে বলল, আঙ্কেল, এসব কি শুনছি আমি? আমাকে না জানিয়ে তোমরা আসিয়ানের বিয়ে ঠিক করে ফেলেছ। এটা কি করে করতে পারলে তোমরা? তোমরা সবাই তো খুব ভালো করে জানো আমি আসিয়ানের জন্য ঠিক কতটা পাগল। তারপরও তোমরা এসব কি করে করলে? মিস্টার মোর্শেদ আমতা আমতা করে আদুরি কণ্ঠে বললেন, দেখো মা, তুমি এসেছো, আসো আমাদের সাথে বসো, ব্রেকফাস্ট করো, পরে আমি তোমাকে বুঝিয়ে বলছি সব। আমি এখানে ব্রেকফাস্ট করতে আসিনি আঙ্কেল, আর আমাকে কিছুটি বোঝাতে হবে না। আমি সব বুঝতে পারছি। আমার পাপা তোমাকে বলেছিল না যে আসিয়ানের বউ একমাত্র আমি হব? তারপর তোমরা কোথাকার কোন মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছো? মিসেস ইয়াসমিন এবার কঠিন স্বরে বলে উঠলেন, সকাল সকাল এইসব কি ধরনের সিনক্রেট করছো তুমি আশা? তুমি খুব ভালো করেই জানো যে আসিয়ান তোমাকে পছন্দ করে না, তারপরেও এইসব করে তোমার কি লাভ হচ্ছে বলো তো? আমি সিনক্রেট করছি? আমি এ কথা তুমি বলতে পারলে আন্টি? আমি কিসের সিনক্রেট করছি? আমি বেঁচে থাকতে আসিয়ানের সাথে অন্য কারোর বিয়ে হবে না, আমি হতে দেব না। দেখো আশা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। আশা কিছু বলতে নিবে, ঠিক তখনই সিঁড়ি বেয়ে শান্ত ভঙ্গিতে আসিয়ান নামতে নামতে বলল, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? তাজিম আর তাসজিদের ভয়ে ঘাম ছুটে গেছে। কি দরকার ছিল এখন আসিয়ানের আসার? আর মেয়েটারও কি সাহস! বাপরে, বাঘের গুহায় এসে নাচানাচি করছে। আসিয়ান যদি একবার খেপে যায় তাহলে আজ আসার খবর আছে। আসিয়ানকে নামতে দেখে আশার নিজেরই গলা শুকিয়ে গেছে। এতক্ষণ তো ঠিকই বাহাদুরি দেখিয়েছে, এখন কি হবে সে নিজেও বলতে পারবে না। তারপরও মনে সাহস জুগিয়ে আশা ছুটে গিয়ে আসিয়ানকে জড়িয়ে ধরল। আশাকে দেখতে পেয়ে এমনিতেই আসিয়ানের চেহারা বিরক্তিতে কুঁচকে গিয়েছিল, আর এখন সবার সামনে ভেবে জড়িয়ে ধরাই তো তার বিরক্তি একদম সীমা ছাড়িয়ে গেছে। এক ছটকায় আশাকে নিজের থেকে আলাদা করে ফেললো সে। গর্জে উঠে বলল, মানা করিনি আমি যে আমাকে এভাবে এসে জড়িয়ে ধরতে? আই হেট দিস টাইপ অফ চিপ গাই। আর কতবার বলতে হবে তোমাকে আজ আমার থেকে দূরে থাকো? কিপ ডিস্টেন্স ফ্রম মি, ইউ ইডিয়েট। আশা ন্যাকা কণ্ঠে বলে উঠল, তুমি এভাবে আমায় বলতে পারো না আসিয়ান। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না আসিয়ান। আমার সাথে এমন করো না প্লিজ। রিয়েলি? আমাকে ছাড়া তুমি বাঁচবে না? বাহ, নাইস জোকস অফ দ্য ইয়ার। ছ্যাঁচড়া দেখছি, বাট তোমার মতো চূড়ান্ত লেভেলের ছ্যাঁচড়া জীবনেও দেখেনি। একমাত্র ফিরোজ আঙ্কেলের মেয়ে দেখে তোমায় ছাড় দিচ্ছি, নয়তো আমি তোমার এমন হাল করতাম যে আমার নামটা পর্যন্ত উচ্চারণ করার সাহস পেতে না তুমি। আশা এবার রেগে গিয়ে বলল, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার চেষ্টা করলে আমি সুসাইড করব বলে রাখলাম। আমাকে ছাড়া তুমি অন্য কাউকে বউ করার কথা স্বপ্ন ভেবো না আসিয়ান। তুমি একমাত্র আমার, আর কারো নাও, কথাটা মনে রেখো। আসিয়ান আশার কথা শুনে বিদ্রুপের হাসি দিয়ে বলল, তাই নাকি? আমাকে না পেলে সুইসাইড করবে তুমি? ঠিক আছে, তাহলে এখনই আমার সামনে সুইসাইড করে দেখাও না, তাহলেই আমি বুঝবো তুমি আমায় ভালোবাসো। আমি এত ইজিলি তো তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারি না, এতে আমার অ্যাটিটিউড নষ্ট হয়ে যাবে। তাই তো সুইসাইড করে তুমি সবার সামনে তোমার ভালোবাসার প্রমাণটা একটু দেখিয়ে দাও এই মুহূর্তে। আশা এবার ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সাহস দেখিয়ে তো বলে ফেলেছে এই কথা, এখন প্রমাণ করবে কি করে সেটাই ভাবছে সে। আর আসিয়ান যে নাছরবান্ধা টাইপের ছেলে, আজকে সত্যি সত্যিই মনে হয় জোর করে সুইসাইড করিয়েই ছাড়বে। আশার নীরবতা দেখে আসিয়ান একটা শয়তানি হাসি দিয়ে বলল, প্রমাণ দাও যে তুমি আমাকে ভালোবাসো। আমি মুখের কথায় আবার বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। যদি তুমি সত্যি সত্যি এই কাজ করতে পারো তাহলে আমি তোমায় বিয়ে করব, কথা দিলাম। তাই তুমি এই মুহূর্তে তোমার 2 হাতের কবজির যে রগগুলো আছে সেগুলো কেটে আমাকে ভালোবাসার প্রমাণ দিবে। আশা ভয়ে ঘামতে লাগলো। এবার সামান্য আঙুলে একটা কিছুর গুঁতো লাগলেই চিৎকার চেঁচামেচি করে সে বাড়ি মাথায় তুলে ফেলে। সেখানে কিনা ও সুইসাইড করবে? বড্ড অবিশ্বাস্য মনে হচ্ছে ব্যাপারটা। হাত পুড়ে যাওয়ার ভয়ে ভুলেও যে মেয়ে রান্নাঘর মানায় না
সেখানে এই মেয়ে নিজে নিজে হাতের রগগুলো কেটে ফেলবে, এটা কি মগের মুলুক নাকি? আশা তোতলাতে তোতলাতে বলতে লাগলো, এসব তুমি কি 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 বলছো আশিয়ান? আমি নিজের হাতে রগ কিভাবে কাটবো? কেন, যেভাবে সুইসাইড করবে বলেছো ঠিক সেইভাবে। এনা জবাব দিল, হ্যাঁ ভাইয়া বলো। যা তো ধারালো দেখে একটা চাকু নিয়ে আয়, একদম বেশি ধারালো হবে এমন দেখে আনবে, ঠিক আছে? যাতে এক পোচেই হাতের রগ আলাদা হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আনছে। এই বলে এনা রান্নাঘরে চলে গেল ধারালো চাকু আনতে। এবার আশা কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আশিয়ান প্লিজ এমন কিছু করো না, আমি সত্যিই তোমায় ভালোবাসি। এর জন্য নিজের জীবন দিয়ে কি হবে? আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? আশিয়ান ঘাড়তাড়ামি করে উত্তর দিল, না হয় না, আমি প্রমাণ চাই। প্রমাণ ছাড়া আমি মোটেই তোমার কথায় বিশ্বাস করতে রাজি না। আর প্রমাণটা এখনই দেবে তুমি, নইলে আজ এই বাসা থেকে এক পাও বেরোতে পারবে না। সো ডিসিশন ইজ ইয়োর্স। হয় হাতের রগ কেটে ভালোবাসার প্রমাণ দাও, আর নয়তো আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো এবং আমার সামনে থেকেও চলে যাওয়ার কখনো আসবে না। এমন সময় এনা চাকু হাতে ফিরে এলো। আশিয়ানের কাছে এগিয়ে এসে চাকুটা তার হাতে তুলে দিয়ে আগের জায়গায় চলে গেল। বাকিরা নীরবে কমেডি দেখছে। তাসজিদ, তাসকিন আর তাজিমের তো আশার ভয়ার্ত চেহারা দেখে পেট ফেটে হাসি আসছে, কিন্তু আশিয়ানের জন্য হাসতে পারছে না তারা। এদিকে চাকু দেখে আশার তো ভয় সেন্সলেস হওয়ার উপক্রম। নিজের জালে যে নিজেই এভাবে ফেসে যাবে তা কখনো ভাবতেই পারেনি বেচারিটা। আশার এই অবস্থা দেখে তারই না ভয়ে ঘেমে যাচ্ছে। আশা যে কি পরিমাণ ভীতু তা এই পরিবারের সবাই জানে। ও যে জীবনেও হাতের রগ কেটে ভালোবাসার প্রমাণ দিবে না তা সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। তাই তো নীরবে উৎসুক হয়ে সবাই নাটক দেখে যাচ্ছে। হাতটা কি তুমি কাটবে নাকি আমি কেটে দেব, কোনটা? আশা জবাব না দিয়ে আশিয়ানের কাছ থেকে 2 পা পিছিয়ে গেল। ভয়ে ঘন ঘন ঢোক গিলছে সে, চোখ দুটো যেন তার ঠিকরে বেরিয়ে আসবে মনে হচ্ছে। আশা পিছিয়ে যাওয়ায় আশিয়ান তার দিকে 1 পা এগোলো, চাকু উঁচিয়ে ধরে খুন করার ভঙ্গিতে। আশার তো ভয়ে কলিজার পানি শুকিয়ে গেছে পুরোপুরি। কাপা কাপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও আশিয়ান, আমি আর জীবনও তোমাকে ভালোবাসার কথা বলবো না। ও মা, এখনো তো কিছুই করলাম না, তাহলে এত জলদি পাল্টে খেলে কিভাবে? হ্যাঁ, এটা তো ঠিক নয়। ভালোবাসার প্রমাণ তো দিয়ে যাও আশা, তুমি না আমাকে ভালোবাসো। আশা আবারও পিছিয়ে গিয়ে বলল, সত্যি বলছি, আর কোনোদিনও তোমায় ভালোবাসি বলবো না। এবারের মতো ছেড়ে দাও, তুমি যাকে ইচ্ছে তাকে বিয়ে করো, আমার কোনো অসুবিধা নেই। কাছে এসো না প্লিজ, ওইটা নিয়ে দূরে যাও, আমার ভয় লাগছে। তুমি সুইসাইড করবে বলেছ, তার মানে আজ তুমি সুইসাইড করবেই। কথার খেলাপ আমি কিন্তু পছন্দ করি না। হাত তো আজ তোমার কাটতেই হবে। তোমার ভয় লাগলে নো প্রবলেম, আমি আজ কেটে দেওয়ার জন্য। যতই হোক আমার কাটাকুটিতে প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, মনে আছে তোমার এক বকাটে ছেলের হাত যে আমি কেটে দিয়েছিলাম তোমারই সামনে? মনে থাকার কথা তো। ঠিক এভাবেই তোমার 2 হাতের রগ আলগা করে কেটে দেব, নো প্রবলেম। সেন্সলেস হয়ে গেলে আমি নিজ দায়িত্বে তোমাকে হসপিটালে অ্যাডমিট করে দেব। আশিয়ানের কথাগুলো শুনে এমনিতেই সব সাহস ফুস করে হাওয়া হয়ে গেছে আশার। আর এভাবে গুন্ডার মতো চাকু নিয়ে এগিয়ে আসার দৃশ্য দেখে তো তার হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। সে খুব ভালো করেই জানে যে আশিয়ান যা বলে তা করেই ছাড়ে। এই ছেলেটা যে কতটা জেদি তা আশাকে আর নতুন করে বলে দিতে হবে না। ভয়ে তার শির দ্বারা বেয়ে যেন ঠান্ডা পানির স্রোত বয়ে যাচ্ছে। আমার কসম, আমি জীবনও আর তোমার পিছে ঘুরবো না, কোনোদিনও আর চেঁচামেচি করবো না। পায়ে ধরি, চাকুটা সরো, আমার ভীষণ ভয় করছে, আমি পাপার কাছে যাব। ও লেলে, থাক, কাঁদে না। তা খুকি, পাপার কোল ছেড়ে আমার বাসায় কিসের জন্য? এসব ড্রামা করার আগে তোমার মাথায় রাখা উচিত ছিল যে আমি চাইলে ঠিক কি করতে পারি। আমার জিত সম্পর্কে তো তুমি অবগত আছো। তারপরেও বেহায়ার মতো কেন পিছে পড়ে থাকো অল টাইম? শরম করে না বয়সে বড় একটা ছেলের সাথে জোকের মতো লেগে থাকতে? তুমি আস্ত একটা বেহায়া মেয়ে মানুষ। তোমার আব্বু আম্মু তোমাকে ঠিকমতো মানুষ করতে ব্যর্থ হয়েছেন। এখনো সময় আছে, শুধরে যাও।
নয়তো তার ফল কি হতে পারে তা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, খুব করে মনে থাকবে। এবার তো সরো প্লিজ। আশিয়ান চাকুটা সরিয়ে নিয়ে এনার হাতে তুলে দিল। আশার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যাও, গিয়ে ডাইনিং টেবিলে বসে সবার সাথে ব্রেকফাস্ট করো। আর হ্যাঁ, এসে যখন পড়েছো তাহলে এখানেই থাকো, ঠিক আছে? আমার বিয়ের খবর যখন তোমার কানে পৌঁছে গিয়েছে, তার মানে এটা ভালো করেই জানো যে শুক্রবারে আমাদের 2 ভাইয়ের এঙ্গেজমেন্ট। তো তোমার কাজ হলো কনেদের বাড়িতে পাঠানো তথ্যগুলো অ্যানা ও কেয়া ভাবির সাথে মিলে প্যাকেট করা, ও অন্যান্য যত টুকিটাকি কাজ আছে সব তুমি করবে। কাজে যদি কোনো গাফিলতি পাই আর যদি কোনো ঝামেলা করার চেষ্টা করো, তাহলে আজ যে ভয়টা দেখিয়েছি ওটা সেদিন তোমার আব্বু আম্মুর সামনে বসে বাস্তব করব। কথাটা যেন মাথায় থাকে। অ্যান্ড ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমি মুখে যা বলি কাজেও কিন্তু তাই করে দেখাই। মাইন্ড ইট। আশা ভয়ে আর একটা কথাও বলল না। আশিয়ানের কথার মাথা নেড়ে সায় জানিয়ে এক দৌড়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার টেনে নাস্তা করার জন্য বসে পড়ল। পরিস্থিতি শান্ত হয়ে গেছে। বাকিরাও খুব এনজয় করেছে আজকের এই কমেডি সিনটা। তাসজিদ তো দাঁত কেলিয়ে আশার আড়ালে আশিয়ানকে আঙুলকে 6 বানিয়ে দেখালো। আশিয়ান মুচকি হেসে এনার পাশের চেয়ারে টেনে বসে পড়ল। এনা তার ভাইকে প্লেটে নাস্তা বেড়ে দিল। সবকিছু একদম স্বাভাবিক, যেন একটু আগে কিছুই হয়নি। নাস্তা করার পাশাপাশি সবাই টুকটাক আলোচনা করলো এঙ্গেজমেন্ট ও শপিং নিয়ে। তাজিম, তাসজিদ, তাহমিদ, তামজিদ ওরা নাস্তা সেরে বেরিয়ে পড়লো তাদের ওপর ভাগ করে দেওয়া দায়িত্বগুলো পালন করতে। আশিয়ান চলে গেল তার অফিসে। তাসকিন গেল ডেকোরেটরসের অফিসে। কি কি ফুল দিয়ে সাজাতে হবে এবং কোন কালার লাইট লাগবে তা সব ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে। এসব কাজ তাসজিদই করতো, কিন্তু ওদিকে আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে গিয়ে ওরা একা কিছু করতে পারবে না, তাই তাসজিদকেও হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে নিয়ে গেছে। বাকিরা সবাই শপিং এ যাবেন দুপুরের পর। বাসায় এনা, কেয়া ও তারিন থাকবে শুধু। বাচ্চারা স্কুলে চলে গেছে আগেই। আর আশা বাসায় যাবে কাপড় চোপড় নিয়ে আসার জন্য। ভয় আর টু শব্দও করেনি সে। মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে তার জীবনেও কখনো আশিয়ানকে সামনাসামনি ভেবে রাগিয়ে দিবে না সে। তবে আড়ালে থেকে অবশ্যই তাকে নিজের করার সর্বোচ্চ চেষ্টা করবে আশা। আর বিয়েটা কি করে ভেস্তে দেওয়া যায় মনে মনে অতি সুকৌশলে তা প্ল্যান করতে লাগলো। যেই মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ওই মেয়েকেই সর্বপ্রথম কনভিন্স করতে হবে। আশিয়ানের বিরুদ্ধে আজে বাজে কথা শুনলে নিশ্চয়ই মেয়েটা বিয়ে ভেঙে দিবে। এটা ভাবতেই তার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। উদিতা নিজের রুমে শুয়ে আছে। একটু আগেই আশিয়ানদের বাড়ির লোকদের সাথে উদিতা ও আলিয়ার পরিবারের সবাই শপিং এ চলে গেছে। বাসায় শুধুমাত্র আলিয়া আর সে আছে। একা একা কিছু ভালো লাগছে না তার, তাই নিজ রুম থেকে বেরোয়নি সে। ঘরে যে একজন মানুষ আছে আলিয়ার সেদিকে কোনো ধ্যানই নেই। সে তার রুমে বসে এক মনে ফোন টিপতে ব্যস্ত, অর্থাৎ সে নিজের হবু স্বামীর সাথে ফোন আলাপে বিজি হয়ে আছে। আলিয়ার মতো আকামের ঢেকি খুঁজলে মনে হয় দুটো পাওয়া যাবে না। জীবনেও নিজে থেকে কোনো কাজ তো করেই না, উল্টো তার দৈনন্দিন কাজও আরেকজনের করে দেওয়া লাগে। বিয়ের পর তো মনে হয় তাসকিনকেই দিয়েই নিজের কাজকর্ম করাবে। বেচারা তাসকিন যদি জানতো যে তার হবু বউ এক গ্লাস পানি পর্যন্ত নিজে ঢেলে খায় না, তবে জীবনেও আর একে বিয়ে করার জন্য এই মুখ হতো না। অজিতার সময় কাটছে না দেখে বহু খুঁজে পেতে কয়েকটা বই নিয়ে এলো পড়বে বলে। এতেও যদি কিছুটা সময় কাটে, বোরিং জিনিসটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে এই মুহূর্তে। বই পড়তে পড়তে একটা সময় ঘুমিয়ে পড়লো সে। একা একা খেতেও ইচ্ছে করছিল না। হাজার রকম টেনশনে মাথা বন বন করে ঘুরছে তার, তাই একটুতেই চোখে ঘুম চলে এলো তার। শপিং শেষে ওনারা সবাই প্রায় রাতের দিকে বাসায় ফিরে এলেন। প্রচুর কেনাকাটা করা হয়েছে আজ। আজকের জন্য যথেষ্ট। সবাই ক্লান্ত হয়ে গেছে আজকের এই কেনাকাটা করতে গিয়ে। উদিতা বিকেলে ঘুম থেকে উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। আজকে জম্পেশ এক ঘুম হয়েছে উদিতার। মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে তার। ফুরফুরে মেজাজ নিয়ে সবার সাথে কথা বলছে সে। এখন চা শরবত পরিবেশন করছে প্রত্যেককে। আজকে শপিং এ গিয়ে কি হয়েছে, কে কি করেছে তা নিয়ে গল্পে মশগুল হয়ে পড়লো সবাই। আনন্দ ফুর্তিতে মজে উঠলো পরিবেশটা। কি কি কেনাকাটা করা হয়েছে তা হাসি মুখে একে একে দেখাচ্ছে তারা। সবার মুখে তৃপ্তির হাসি দেখে উদিতার মনটা যেন একদম ভরে গেল। কতদিন পর সবাই এভাবে একসাথে আনন্দ করছে। প্রিয়জনদের মুখের হাসির কারণটা যদি নিজে হয় তাহলে মনে ভীষণ সুখ সুখ অনুভূত হয়, যেমনটা এখন উদিতার অনুভব হচ্ছে।
আশিয়ান কাজ করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে আজ। অফিসে ইদানিং প্রচুর কাজ করতে হচ্ছে তাকে। অফিসের অনার এবং এমডি হিসেবে তার দায়িত্ব অনেক। মাথা ব্যথাটাও ইদানিং যেন বেড়ে গেছে। ভালো লাগে না আজ কাজ করতে। মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে সে এত কাজের চাপে। সব ছেড়ে ছুড়ে বনবাসে চলে যেতে ইচ্ছে করে তার। আজকের জন্য বিরতি নিয়ে রাত 9টায় বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। বাসায় গিয়ে জম্পেশ একটা ঘুম দিলে তবেই মাথাটা ঠিক হবে, এর আগে নয়। কালকে আবার শপিং এ যেতে হবে। মায়ের কথা রাখতে হলে অফিস মিস করে যেতে হবে তাকে। কালকের কাজগুলো সিও আর ম্যানেজার এবং তার পিএ ইউনুস সবটা সামলে নিবে। গাড়ি ড্রাইভ করতে করতে হঠাৎ উদিতার কথা মনে হলো তার। আর মনে মেয়েটার কথা ভাবতে লাগলো সে। উদিতা কি তার মন মতো হবে? সে যেমনটা পছন্দ করে তেমনটা না হলে সংসারটা তছনছ হয়ে যাবে প্রায়। কারণ তার কথার অবাধ্য কোনো মেয়েকে নিয়ে আর যাই হোক অ্যাটলিস্ট সংসার করতে পারবে না সে। এবং ওভার স্মার্ট হলে তো জীবনেও বিয়ে করবে না আশিয়ান। এই একই কারণে তো আয়েশাকেও সে মোটেই পছন্দ করে না, নয়তো আয়েশাকেই বিয়ে করতো। যাই হোক, কালকে শপিং এ গেলেই বোঝা যাবে মেয়েটা কেমন। বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেল সে। অন্যদিনের মতো আজ আর ড্রয়িং রুমে আড্ডার পসরা বসেছে। মেয়েরা সব মিলে কনেদের বাড়িতে পাঠানোর জন্য তথ্য সাজাচ্ছে যত্ন সহকারে। আজ তাদের সাথে জয়েন হতে ভালো লাগছে না আশিয়ানের। প্রথমত আশা যোগটা সেখানে আছে, তার চেহারা দেখার ইচ্ছে বর্তমানে নেই ওর। আর দ্বিতীয়ত আজ ইলিয়ানার কথা ভীষণ মনে পড়ছে। প্রথম ভালোবাসা মোটেও ভোলা যায় না, হোক সে প্রতারক। তারপরও তার জন্য মনের কোণে আলাদা একটা অনুভূতি থেকেই যায়। আশিয়া নিজের মাথার চুল টানতে টানতে কাপড় চোপড় খুলে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। গোসল ছেড়ে এসে দেখলো তার আম্মু কফির মগ হাতে ওর বিছানায় বসে আছেন। এই একটা মানুষ হাজার বিজি থাকলেও তার যত্নের কোনো ত্রুটি রাখেন না। সব দিক সামলিয়ে ঠিক আশিয়ানের কেয়ার করেন। তার কখন কি লাগবে সব না বলতেই বুঝে যান উনি। আশিয়ানের সবকিছু একদিকে আর তার মা আরেকদিকে। অনেক ভালোবাসে সে তার আম্মুকে। আশিয়ানকে দেখে মিসেস ইয়াসমিন একটা প্রশান্তির হাসি দিলেন। প্রত্যুত্তরে আশিয়ানও মুচকি হাসলো। এগিয়ে এসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। মিসেস ইয়াসমিন কফির মগটা সেন্টার টেবিলের উপর রেখে আশিয়ানের হাত থেকে টাওয়াল নিয়ে চুল ভালো করে মুছে দিতে লাগলেন। আস্তে করে বললেন, তোর বুঝি আজ মাথা ব্যথা করছে বাবা? কি করে জানলে? সন্তানের সব রকমের অবস্থা যদি উপলব্ধি করতে না পারি তবে 4 বাচ্চার মা হতাম না। ইদানিং কাজের প্রচুর চাপ পড়েছে আম্মু। কাজ করতে করতে মাথা ফেটে যাচ্ছে আমার। একটুর জন্য শান্তি পাই না কিছুতে। ভালো লাগে না আর। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে চলে আসে। মিসেস ইয়াসমিন তার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে, তাহলে কয়েকদিনের জন্য সব কাজ তোর অফিসের পিএসিএ এবং ম্যানেজারদের উপর ছেড়ে দিয়ে রিল্যাক্সে থাক না। ওরা তো তোর বিশ্বস্ত লোক আছে, ঠিকই সব সামলে নেবে। আর বেশি প্রয়োজন হলে কাজ যেটা তুই ছাড়া সম্ভব নয় সেই সব কাজ ঘরে বসে করলেই পারিস। এত চাপ নিস না বাবা, কয়েকদিনের জন্য বিরতি নিয়ে, নইলে সবকিছু থেকে মনোযোগ উঠে যাবে তোর। এক কথায় ডিপ্রেশনে চলে যাবি তো। মা, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, বিয়ে কোন দিন ঠিক করলে? কিছু তো জানাওনি আমাদের তোমরা। আজকে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বিয়ের দিন তারিখ পুরোপুরি পাকা করে এলাম। এঙ্গেজমেন্টের 4 দিন পর মেহেদি অনুষ্ঠান, এর দিন হলুদ সন্ধ্যা, তারপরের দিন আরেক শুক্রবারে বিয়ে, আর বিয়ের পরের দিন আমাদের বাসায় রিসেপশনের পার্টি আয়োজন করা হবে। তবে উদিতার পরিবারের পক্ষ থেকে শাহরিয়ার একটা শর্ত দিয়েছে, এবং তা হলো বিয়েতে বা অন্যান্য অনুষ্ঠানে উদিতা পর্দাশীল টাইপ ড্রেস পরবে, সাথে হিজাব এবং নিকাবও থাকবে। আর যেহেতু তুই একজন নামকরা ব্যক্তি, তোর বিয়েতে তো অবশ্যই অন্যান্য সেলিব্রিটি এবং মিডিয়ার লোকজন থাকবে। তো তুই তাদের সাথে কথা বলার জন্য উদিতাকে ফোর্স করতে পারবি না। মেয়েটা একটু বেশি ইন্ট্রোভার্ট টাইপের কিনা, এত মানুষের সাথে কথা বলতে গেলে লজ্জায় মরে যাবে। তবে আলেয়ার ব্যাপারটা কোনো ধরনের কোনো শর্ত প্রয়োগ করা হয়নি। ও অনেক বেশি স্মার্ট এবং স্টাইলিশ, এই সব কথার ধার ধারেনি তার পরিবার।
শুধু শাহরিয়ারই বলল তার বোন আলেয়ার মতো নয়, একদম আলাদা স্বভাবের মানুষ, এবং প্রকৃতপক্ষে উদিতাই তার ভাইকে দিয়ে আমাদের এইসব বলিয়েছে, এবং আমিও সানন্দে রাজি হয়েছি তাদের প্রস্তাবে। ভালো করিনি বল? আশিয়ান উদিতার শর্তের কথা শুনে একটু নয় অনেকটাই অবাক হলো। এই যুগে এসে কোনো মেয়ে এমন শর্ত দেয় জানা ছিল না তার। ছোট থেকে সে পর্দাশীল নারী খুব কমই দেখেছে সে, আর দেখলেও তাদেরকে এলিয়েন বই আর কিছুই মনে হতো না। আর এখন কিনা তার কপালে এরকম মেয়ে এসে জুটেছে, ভাগ্য বলতে হবে। আশিয়ান মায়ের কথাই সায় জানিয়ে বলল, ভালো করেছো। আমিও এত নির্লজ্জ টাইপ মেয়ে পছন্দ করি না। তবে শুধু পর্দাশীল হলে কি হবে? মন যদি ভালো না হয়ে থাকে, ও কি সত্যি আমার মনের মতো হবে আম্মু? মিসেস ইয়াসমিন হাসলেন ছেলের কথা শুনে। তিনি বললেন, বোকা ছেলে আমার, ওকে আমি শুধু তার গুণ দেখেই পছন্দ করেছি এই কারণে যে মেয়েটির এখন পর্যন্ত কোনো ধরনের কলুষতা ধরতে পারেনি। মেয়েটা লেখাপড়া করলেও এতটা হাবাগোবা যে হিংসা, ঈর্ষা, রাগ, জেদ এইসব বিষয় পর্যন্ত সে ঠিক মতো বুঝতে পারে না। তবে সে কাউকে পছন্দ করলে তার জন্য জীবন দিয়েও কার্পণ্য বোধ করবে না কখনো। এই মেয়েটা যদি তোর জীবনে আসে তবে তুই তাকে নিজের মতো করে গড়ে নিতে পারবি। তুই যেরকম চাস সেই রকম করে ওকে মানিয়ে নিতে পারবি। এটা তোর জন্য একটা প্লাস পয়েন্ট। আর বাকিটা কাল ওর সাথে শপিং এ গিয়ে বুঝতে পারবি। আশা করি তুই নিরাশ হবি না। বুঝলাম। আচ্ছা, তাহলে তুই কফিটা খা, আর মাথা ব্যথা কমলে নিচে আস ডিনার করতে। আমি যাই, গিয়ে দেখি বরং কদ্দূর তাদের কাজ সম্পূর্ণ হলো। আচ্ছা, তুমি যাও, আমি এখন কফি খেয়ে একটু রেস্ট নেব। মিসেস ইয়াসমিন মাথা ঝাঁকিয়ে নিচে চলে গেলেন। আশিয়ান কফিটা খেয়ে বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসে চোখ মুদে আরাম করে বাহিরের মৃদুমন্দ হাওয়া খেতে লাগলো। এখন অনেক আরাম লাগছে তার, প্রশান্তি এসে ভর করলো তার মনে। উদিতা সবাইকে রাতের খাবার বেড়ে দিয়ে নিজেও খাবার নিয়ে রুমে এসে খেতে বসে পড়লো। ডাইনিং রুমে প্রচুর মেহমানেরা আছে, সবাই তাদের আত্মীয় স্বজন। ছেলেদের সংখ্যা অনেক বেশি, তাই তো সবার আড়ালে ডাইনিং টেবিলে খাবার বেড়ে দিয়ে চুপকে নিজের রুমে চলে এসেছে যাতে কেউ তাকে না দেখে। সে কখনো তার নিজের ছেলের কাজিনদের সামনেও যায় না। পর্দা করতে হলে সব দিক মেনটেন করে তবেই পর্দা করতে হয়। আমি যথেষ্ট পর্দাশীল একথা বললে তো আর হয়ে যায় না। পর্দার নিয়মাবলী সব মানলে তবেই সেটা সঠিক পর্দা বলে বিবেচিত হয়, যা উদিতা সবসময় মেনে চলে। মিসেস আনিতা মনে মনে অনেক গর্ববোধ করেন তার ছেলে মেয়েদেরকে তিনি তার শিক্ষায় বড় করে তুলতে পেরেছেন বলে। কয়জন সন্তান তার বাবা মায়ের আদর্শে বড় হতে পারে? উদিতা খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে গেল। বরাবরের মতো আজও তার আম্মু তার সাথে ঘুমালেন। আশিয়ান ঘন্টাখানেক সময় বারান্দায় কাটিয়ে নিচে ডাইনিং রুমে চলে গেল ডিনার করতে। সবার সাথে গল্প করে করে ডিনার শেষে আবারও নিজের রুমে ফিরে এলো সে। আয়শা ভদ্র বিয়ের মতো চুপ করে বসেছিল, তবে তার চোখে মুখে খেলা করছে শয়তানি হাসি, যাকে আর চোখ এড়ায়নি। তারিনও আজ বেশ উৎফুল্ল, কারণ আয়শার সাথে মিলে বিয়ে ভাঙার জন্য এক জম্পিস প্ল্যান করেছে সে, এবং কালকে সেটা সাকসেসফুল হবে বলে ওরা দুজন এত খুশি। রাতে মিসেস ইয়াসমিনের রুমে গিয়ে কেয়া, তারিন ও আয়শার শয়তানি মার্কা হাসির কথা বলল। মিসেস ইয়াসমিন